ঘটনাটি ঘটে আমার দাদার সঙ্গে। এই ঘটনাটি যখন ঘটে তখন আমার দাদা রেলওয়ের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। সাল মনে নেই দাদুর, তবে ঘটনাটা স্বাধীনতার আগের, অর্থাৎ পাকিস্তান আমলের। তো একদিন দাদু প্রতিদিনের মতো অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসে। কাজ প্রায় নেই বললেই চলে। মাসে 2-1বার কাজ পড়ে বিদ্যুৎ লাইনে সমস্যা হলে। তবুও প্রতিদিন একবার হলেও স্টেশনে যেতে হতো হাজিরা দিতে, নইলে আবার কথা শুনতে হতো। তাই তিনি প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে একবার যেতেন। ওই দিনও তিনি 6টার দিকে হাজিরা দিয়ে আসেন, আর বৈদ্যুতিক লাইনগুলো একবার পরীক্ষা করে আসেন। কোনো সমস্যা নেই, তাই তিনি চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে শুতে যান। তখন আবার নাকি ঘড়ির এতটা ব্যবহার ছিল না। সমাজে উঁচু শ্রেণীর লোকদের ঘরে ঘড়ি দেখা যেত, আর সাধারণ মানুষ সময় দেখত আমাদের শহরের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি দেখে বা তার ঘণ্টা শুনে। যেমন 9টা বাজলে ওই ঘড়ি 9টা ঘণ্টা দিত, ওই রকমভাবে সাধারণ মানুষ সময় মাপত। দাদুর ঘরেও কোনো ঘড়ি ছিল না। আলী আমজাদের ঘড়ির আওয়াজ শুনে বুঝল 9টা বাজে, আর তিনি নাকি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি ঘরের দরজায় আওয়াজ শুনতে পান, কেউ নক করছে। দাদু বলে ওঠেন, কে? বাইরে থেকে আওয়াজ আসে, আমি রশিদ। তিনি দাদুর বন্ধু। রশিদের কথা শুনে তিনি দরজা খুলে তাকে ভেতরে আসতে বলেন, কিন্তু তিনি ঘরে ঢোকেন না। বলেন, তুই আজ স্টেশনে গেছিলি? দাদু বলেন, হ্যাঁ, কেন বলতো? দাদুর বন্ধু বলে, আমার সাথে চল, পুরা স্টেশনে কারেন্ট নাই, কি সমস্যা হয়েছে দেখবি। তখন দাদু বলে, আমি তো 6টার দিকে দেখে আসলাম, কোনো সমস্যা নাই। দাদুর বন্ধু বলেন, কথা না বাড়িয়ে চল, তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। তো দাদু আর কোনো কথা না বলে শার্টটা নিয়ে বেরিয়ে পড়েন। ওনার মা বলেন, কোথায় যাস এত রাতে? তিনি বলেন, আসছে, একটা কাজ আছে, বলেই তিনি বেরিয়ে পড়েন। যাওয়ার পথে তার বন্ধুকে অনেক প্রশ্ন করেন, কিন্তু তার কোনো উত্তর আসে না। দাদু মনে করেন বন্ধুর হয়তো কোনো কারণে মন খারাপ, তাই কিছু না বলে শুধু হাঁটছে। চারিদিক নিস্তব্ধ পথে শুধু 2জন মানুষ, তাও আবার কোনো কথা নেই। পরিবেশটা নাকি খুব ভয়ঙ্কর ছিল। তো হঠাৎ দাদুর বন্ধু বলেন, আমাকে বাড়ি যেতে হবে, তুই যা, আমি পরে আসব। তখন দাদু বলে, এই রাতে আমি একলা যাব? বন্ধু বলে, যা না, কি হয়েছে, পথ তো তোর চেনা। বলে দাদুর বন্ধু অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হন। আর দাদু একলা হাঁটা শুরু করেন। তখন রাস্তাঘাট নাকি এতটা ভালো ছিল না, পাকা রাস্তা প্রায় নেই বললেই চলে, শুধু শহরের প্রধান রাস্তাগুলো পাকা। তো দাদু যেই পথ দিয়ে যাচ্ছিলেন সেটা ছিল মেঠো পথ। হাঁটতে হাঁটতে একটু দূরে হঠাৎ চোখ পড়ে একটা বড় বাড়ির দিকে, যাতে একটা বড় সাইনবোর্ডে লেখা শ্রী হট রেলওয়ে স্টেশন। তিনি তো অবাক, মনে মনে বললেন, এই স্টেশন কোত্থেকে এলো? তিনি প্রতিদিনই রাস্তা দিয়ে যেতেন, কিন্তু কোনো স্টেশন এখানে তিনি দেখেননি, বরং ওই জায়গায় ছিল একটা স্কুল। হঠাৎ একটা অস্বাভাবিক জিনিস দেখে তিনি একটু ভয় পেলেও তিনি যেহেতু রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন, তাই তিনি ভাবলেন একটু ভেতরে গিয়ে দেখে আসি। তখন হঠাৎ আলী আমজাদের ঘড়ির আওয়াজ শোনা যায়। তো ঘড়ির নাকি 2টা ঘন্টা পরে, আর তিনি বুঝলেন কয়টা বাজে, রাত 2টা। তিনি হেঁটে আরেকটু সামনে যান, দেখেন রেল লাইন দেখা যাচ্ছে, তার 2 পাশে হালকা আলোর ল্যাম্প পোস্ট সারিবদ্ধ প্রায় 10-15 ফুট পর্যন্ত। আর লাইটগুলো ছিল বর্তমানে যে এক প্রকার লাইট পাওয়া যায় লাল আর হলুদ রঙের মিশ্রণে, 60-100 ইত্যাদি ওয়াটের লাইট, কিন্তু ওই ল্যাম্প পোস্টের আলো আরো কম ছিল। দাদু ভাবেন এসব কি, ভাবতে ভাবতে তিনি এগিয়ে যান। আর পাশেই দেখেন স্টেশন মাস্টারের রুম। তিনি ভেতরে যাবেন এমন সময় দেখেন কোট প্যান্ট বুট পরা 2জন লোক দাদুকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও দাদুরা ওই সময় লুঙ্গি, ফতুয়া ইত্যাদি পরতেন, তো এই পোশাকে লোকগুলোকে দেখে দাদু আরো অবাক হলেন। তিনি স্টেশন মাস্টারের রুমে ঢুকে
আবার অবাক হয়ে পড়েন। দেখেন স্টেশন মাস্টারের মাথায় একটা টুপি পরনে, লাল কোট আর কালো প্যান্ট, কালো বুট। তিনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে স্টেশন মাস্টারের দিকে এগিয়ে যান। দাদু বলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর আসে না। আবার বলেন, আসসালামু আলাইকুম। এবার স্টেশন মাস্টার দাদুর দিকে তাকায়। তারপর দাদু দেখে যে স্টেশন মাস্টারের মুখ খুব বীভৎসভাবে পড়া, চোখ দুটো অক্ষিকোটর থেকে ঠিকরে যেন বেরিয়ে পড়ছে। দাদুর দিকে তাকিয়ে লোকটি বীভৎস মুখে একটা হাসি দিয়ে দাদুর দিকে এগিয়ে আসে। তখন দাদু স্টেশন মাস্টারের রুম থেকে বেরিয়ে দৌড় দেয়, আর বেরিয়ে দেখে স্টেশনে যত লোক ছিল তাদের সবার চেহারাই খুবই বীভৎস। দাদু কিছু না বুঝে রেল লাইনের দিকে দৌড় দেন আর বিভিন্ন সূরা পড়তে থাকেন, আর লোকগুলোও তার দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে দূরে চোখে পড়ে একটা আলো, যা আস্তে আস্তে দাদুর দিকে এগিয়ে আসছে। দাদু মনে সাহস পান, ভাবেন কেউ হয়তো তাকে দেখতে পেয়েছে, তাই এগিয়ে আসছে। যখন আলোটা একটু সামনে আসে তখন তিনি বুঝলেন এটা একটা ট্রেনের আলো। ট্রেন দেখে দাদু রেল লাইন থেকে সরে যেতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, বরং দাদুর পায়ের গতি আরো বেড়ে গেল। হঠাৎ ট্রেন এসে দাদুর ওপর দিয়ে চলে যায়, কিন্তু দাদুর কিছুই হয়নি। দাদুর কাছে মনে হলো এটা সে নিজে নয়, তার ছায়া। আবার পেছনে তাকিয়ে দেখে লোকগুলো এখনো পিছু ছাড়েনি। তিনি দৌড়াতেই থাকেন, দৌড়াতেই থাকেন। এমন সময় তার কানে আসে ফজরের আজানের ধ্বনি, আর আস্তে আস্তে সব পরিবর্তন হতে থাকে। স্টেশন নেই, ট্রেন নেই, পেছনের লোকগুলোও নেই। দাদু তবুও কিছু না ভেবে দৌড়াতেই থাকেন, আর হঠাৎ পড়ে যান। তারপর আর তার কিছুই মনে নেই। পরদিন সকালে দাদু দেখেন তার ঘরে শুয়ে আছেন, আর দাদুর মা কান্নাকাটি করছেন। পাশে বসে আছে পাড়ার মসজিদের ইমাম, যে নামাজ পড়ে ফেরার সময় দাদুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। জ্ঞান ফেরার পর সব কথা তিনি খুলে বলেন ইমাম সাহেবকে, আর জানতে চান কেন এমন হলো। ইমাম সাহেব এর কোনো উত্তর দিতে পারেননি, তবে একটা তাবিজ তিনি দাদুকে দিয়ে সব সময়টা গায়ে রাখতে বলেন। তারপর দাদু আরো মানুষের সাথে শেয়ার করেন, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেনি। গত 7 বছর হয়েছে দাদু মারা গেছেন, কিন্তু সেদিন কি হয়েছিল সেটার উত্তর এখনো আমার অজানা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে ঘটনাটা বলবো, যার নাম, তার নাম আফসার উদ্দিন আর কি। তিনি এই ঘটনাটি বলেছেন যে ওনার ঘটনাটা ঘটেন 1994 সালে। আচ্ছা, তো উনি ঢাকায় তখন পড়াশোনা করতেন, এবং যখনই ছুটি পেতেন রাসেল ভাই তখনই তার বাবা মার কাছে চলে যেতেন। তো রাজশাহীর ঘটনা বলছি রাসেল ভাই, আপনার ফেসটা দিতে যাচ্ছি। রাজশাহী না, অবশ্যই বাগমারা উপজেলার ঘটনা। আচ্ছা, তো উনি যখনই রাসেল ভাই ওই জায়গায় যেতেন, তো দেখা যেত যে বৃহস্পতিবারই ম্যাক্সিমাম দিন পরে। তো এই যেই ছুটিটাতে আমি ঘটনাটা ঘটে আর কি, আসলে রাসেল ভাই আমার ঘটনাটা এটা খুব বড় ঘটনা তাও না, আবার খুব যে ছোট তাও না। আচ্ছা, তো উনি বৃহস্পতিবার করেই গ্রামে যেতেন আর কি, তার বাবা মার কাছে ছুটি পেলে যেতেন। তো সেবার ছুটি ছিল প্রায় 4 দিনের মতো। আচ্ছা, গভর্নমেন্ট ছুটি প্রায় 4 দিনের মতো ছিল। তো উনি এরকম বৃহস্পতিবার রাত সন্ধ্যার দিকে তার বাসের অন্য টিকিট পাচ্ছিল না, কারণ বৃহস্পতিবার একটু রাশ ছিল। তো এত বাস ছিল না যখন এখন যেরকম বাস, তো তখন তো বাস খুব অল্প, ঢাকা শহরের বাইরে যেতে হতো। তো বাসের টিকিট অনেক কষ্টে পায়, এবং যথারীতি বেলায় তার বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়। তো তার টার্গেট ছিল যে সব রাত 12টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু রাসেল ভাই জ্যাম থাকার কারণে তার বাস পৌঁছেছে রাত 3টার দিকে। ওকে, তো রাত 3টার দিকে পৌঁছানোর পরে তো উনি ঘড়িতে তখন ওই যে কেসিও ঘড়িগুলা লাইট চলে আর কি, রাত 2:48 মতো বাজে। তখন তার বাজারে নামে, তার বাজার থেকে আবার ওখান থেকে ওই ভ্যানে করে নিয়ে যেত আগে। তো ভ্যান ট্যান কিছুই নেই রাত 3টার দিকে। এখন তার বাড়ি ওখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। এত দূরে হাঁটা দিবে কি দিবে নাকি, এখানে ওয়েট করবে সকাল পর্যন্ত, আর 2-3 ঘন্টা ওয়েট করে তো সকাল।
কিন্তু বুঝতে পারছিল না কি করবে। আর কোনো মানুষজন কিচ্ছু নাই, যে কয়টা দোকান আছে সবগুলোই আপনার ইয়া নামানো, শাটার তো না, ওই কাঠ দিয়ে নামানো আর কি। তো সে কি করলো, একটা সময় বলে যে থাক এখানে কিছুক্ষণ রেস্ট নেই, যদি দেখি কাউকে পাই তাহলে তার সাথে হাঁটা দিব বাড়ির দিকে, কারণ একজন লোকও লাগে আর এত রাতের বেলা হেঁটে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সে ঢাকায় টিউশনি করতো, তো সেই টিউশনির কিছু টাকাও সাথে ছিল পকেটে। তো সেটা নিয়ে একটু ভয় যে হাঁটা দিব রাস্তার বেলা মাঝখান দিয়ে যদি কেউ ধরে টরে টাকা পয়সা নিয়ে যায়, সেটারও একটা ভয় ছিল। তো সে একটা একটা শেডের নিচে দাঁড়িয়েছিল আর কি। তো বৃষ্টি নামবে ভাব, আকাশে বিদ্যুৎ চমকায়, ওই চমকালেই যতটুকু রাস্তা দেখা যায় আর কি। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ালো। পাশে এসে দাঁড়ানোর পর সে লোকটাকে খেয়াল করলো, কিন্তু ওনার সাথে কোনো কথাবার্তা হলো না আর কি। তো ওনার মনে চলে লাগলো যে যদি কোনো বিপদ আসে তো ওকে আগে কখনো দেখি নেবে কিছু। আর সে তো এখানকার স্থানীয়, তাকে তো অনেককেই সে চেনে। তো রাত্রেবেলায় একটা অচেনা লোক পাশে এসে দাঁড়ালো। সে ভাবলো যে না থাক, রওনা দিয়ে দিই বাড়ির দিকে। সে আস্তে করে বাড়ির দিকে হাঁটা দেয়। ওই রাস্তাটা কাঁচা, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। বলে যে আমার এই বাড়ির রাস্তাটা কাঁচা, 4 থেকে 5 কিলোমিটার কাঁচা রাস্তা, কিন্তু খুব সুন্দর, হেঁটে যেতে ওরকম ঝামেলায় পড়তে হয় না আর কি। তো সে হাঁটা ধরে, ভয়ে হাঁটা ধরে দিই, খুব স্পিডে হাঁটছে। তো সে আবার আপেল আর কমলা কিনেছিল, সেটা আবার তার জোরেই হাঁটা, সে এত জোরেই হাঁটছে যে আপেল আর কমলাটা এক পর্যায়ে তার রাস্তা পড়ে যায়। তো সে আর খেয়াল করে নাই, সে দেখছে যে পিছনে তাকানোর পর ওই লোকটা তার সাথে আস্তে আস্তে হেঁটে আসছে। তো তার হাঁটার স্পিড আর ওই লোকটার হাঁটার স্পিড আকাশ পাতাল পার্থক্য। ওটা আস্তে আস্তে হাঁটছে, কিন্তু ডিস্টেন্স খুবই কম। বলে আমি যখনই পিছনে দেখি তখনই এই লোকটাকে আমার পেছনে, কিন্তু ডিস্টেন্সটা কম পাচ্ছি। কিন্তু আমি যে জোরে হাঁটছি তাকে মোটামুটি আমার সাথে দৌড়ানো লাগতো, যদি সে প্রপারলি আমার সাথে হাঁটতে হতো, কারণ সে অনেক জোরে হাঁটে। সে বলে যে আমি অনেক জোরে হাঁটি, আমি এত জোরে হাঁটছি তার রীতিমতো আমার সাথে দৌড়ানো লাগতো। কিন্তু লোকটা এত আস্তে আস্তে হাঁটছে, তার সাথে আমার ডিস্টেন্স খুবই কম পাচ্ছে। আমি দেখি যে না, সে পেছনে আমার, কিন্তু তার হাঁটার স্পিড খুবই অল্প। এখানে আমাকে ধরার কথা না, কিন্তু সে আমাকে ধরে ফেলছে, বারবার আমার পিছনে দেখতে পাচ্ছি। একটা পর্যায়ে সে হাঁপিয়ে যায়, এবং হাঁপানোর পরে পিছনে তাকিয়ে দেখে যে সেই লোকটা নাই। আচ্ছা, ওই লোকটা কোথায় চলে গেল? আর এই মাঝখান দিয়ে চারিপাশে ধান ক্ষেত, এই মাঝখান দিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। ধান ক্ষেত গুলো এরকম যে আপনি হেঁটে চলে যেতে ইচ্ছা করবেন এত রাতের বেলা, সাপ টাপ থাকতে পারে, সুস্থ মানুষজন এই রাস্তা দিয়ে রাত্রেবেলা ওইখানে নেমে যাবে না। এই লোকটা তাহলে কোথায় গেল? সে একটা পর্যায়ে লক্ষ্য করলো যে আমি সেটুক রেস্ট নিচ্ছিল আর কি, যে এত রাতের বেলা আর এতটুক জার্নি করে আসছে, বাসের মধ্যে ঘুমটাও প্রপারলি হয় নাই। তো সে খুব টায়ার্ড হয়ে বসে পড়ে রাস্তার মাঝখানে। হঠাৎ করে তার পাশে একটা লোককে তিনি লক্ষ্য করতে পারেন যে একটা লোক হেঁটে তার পাশে এসে বসলো। সেই লোকটাই যে লোকটা তার সাথে যে জায়গায় সে নেমেছিল সেখানেই। তো না পেরে সে লোকটাকে বলে যে ভাই আপনি কি আমাকে কিছু বলবেন? তখন লোকটা বলল যে, তো প্রথমে চুপ ছিল, পরবর্তী সময় বলে যে না কিছু বলবো না, যদি আপনি আমার সাথে সামনে যান তাহলে আমি আপনাকে একটা জিনিস দিব। তো এই ভাই বলল যে না ভাই, আমার কোনো কিছু লাগবে না, আপনার কিছু দিতে হবে না, আমি বাড়ির দিকে হাঁটা দিই, কারণ অনেক রাত হয়ে গেছে। তো বলে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে হেঁটে জিনিসটা এগিয়ে আপনাকে জিনিসটা দিতে পারি, আপনি যদি চান। বলে না আমি কিছু চাই না, আমি নিয়ে যাব, আমি চলে যাবো বাড়ির দিকে। বলে না আপনি একটু নিয়ে যান দয়া করে, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি, জিনিসটা আসলে না নিলে বিপদ হয়ে যাবে আমার। আপনার কি বিপদ হবে? আপনার জিনিস আপনি নেন। তো সে খুব কাকতি মিনতি করে যে আপনি একটু সামনে এগিয়ে গেলে আমি আপনাকে জিনিসটা দিয়ে দিতে পারবো, জিনিসটা আপনাকে নিতে হবে। তো লোকটা একটা পর্যায়ে বিরক্তি নেমে আসে রাসেল ভাই, তখন ভয়ের বদলে বিরক্ত কাজ করছে। তো ধর্মী আপনি জানতো আমি বাড়ির দিকে হাঁটা দিই। তো হাঁটতে হাঁটতে একটু পর্যায়ে সামনে সেই লোকটা আবারও তার পিছনে চলে আসে এবং তার সাথে সমান তালে হাঁটতে থাকে। বলে যে ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করলাম জিনিসটা নেওয়ার জন্য, সামনেই আছে, আপনাকে কষ্ট করতে হবে, খালি একটু নিচে নামতে হবে বিলের দিকে। তো সামনে একটা বিল ছিল তখন, এখন এটা ভরাট হয়ে গেছে। সে বিলের দিকে তিনি সে নামে নাই, সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। তো ওই লোকটা নিচে বলে আপনি একটু এদিকে আসেন, আপনাকে জিনিসটা নিতেই হবে, কারণ এখন যে কন্ডিশন তাদের দেরি হয়ে যাবে। বলে কি হয়েছে? বলে যে আপনাকে এই লাশটা নিয়ে যেতে হবে। তো সে নিচে নেমে দেখে যে আসলেই একটা লাশ পড়ে আছে। বলে যে আমি একা কিভাবে নেব, আপনি কেন নেবেন না? লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি কেন নেবেন না? তখন ওই লোকটা বলে যে আমি আমার নিজেকে কিভাবে নিব? ও মাই গড, এটা তো সবচেয়ে বড় টুইস্ট। আমি তো আমার নিজেকে নিতে পারবো না, আপনাকে একটু কষ্ট করে নিতে হবে।
লাশটা পচা ধরলে আপনি আর কিছু করতে পারবেন না। হুম হুম দয়া করে আপনি পচে গেলে আর ধরতেও পারবেন না। হুম, এখনো পচে নাই, এখনো তাজা আছে, আপনি দয়া করে আমাকে একটু নিয়ে যান। তো কাপড়টা সরাই দেখে এটা তো একটা মহিলা। হুম, হুম, হুম। আপনি তো আপনার নিজেকে ধরবেন, এটা কি বললেন উল্টা পাল্টা কথা, এটা তো মহিলার লাশ। ওই লোকটা আবার ডাক মেরে বলছে তো মহিলার লাশ, বলে যে আমি যদি মহিলায় দৌড়ে আসতাম তাহলে আপনি তাড়াতাড়ি আসতেন, আমি এই জন্য আপনার সাথে সাথে আসছি, আমি আপনার কন্ডিশনটা দেখে আসছি, এখন দয়া করে আপনি আমার এই লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন, এটাই আমি। আচ্ছা এইটা বলে সে উল্টা পথে একটা কুকুর বেশে হাঁটা ধরা দিল। মুহূর্তের মধ্যে মানুষটা কুকুর হয়ে গেল, কুকুর বেশে হাঁটা ধরা দিল এবং মুহূর্তের মধ্যে বাতাসে মিলে গেল। যে আমি এখন, উনি বলছে যে আমার কাছে আর কিছু করার নাই, হুম আমি ধরে কাপড়টা উঠানো, আমি লাশ ধরার সাহস করতে পারছি না, আমি কাপড়টা ধরে দেখলাম আমি কি আদৌ জীবন্ত আছি কিনা, আমি মারা গেছি কিনা কে জানে। যে না, আমি কোনো স্বপ্ন দেখছি না, আমি জীবিত আছি, একটা লাশ আসলেই আমার সামনে, এই যে কাপড় ধরতে পারছি আমি এখন এটাকে কি করবো, এত রাতের বেলা, রাত তখন 3টা, 3:30, 4:45 বাজে। তো তার সে মাথায় হাত দিয়ে বসে আছে এবং লাশ থেকে দূরে সরে এসে বসে আছেন, কি করবে, কারণ এটা তো উঠাতেও গেলেও রাসেল ভাই একা সম্ভব না। রাইট। হঠাৎ করে তিনি দেখে দূর থেকে একটা লোক গান গেতে গেতে আসছে। প্রথমে ভয়েস শুনে রিকগনাইজ করতে পারেনি, পরবর্তী বুঝলেন এটা একটা বয়স্ক লোক, হেঁটে হেঁটে দূর থেকে ওই বাজারের দিক থেকে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। প্রথমে ভয় পেল যেটা মাতাল টাতাল হতে পারে নাকি, বাড়ির দিকে হাঁটাতে দেবো, লাশের জায়গায় থাকবে। পরবর্তী সময় সে দেখলো না, ওয়েট করি, যদি তিনি সামনে আগান তাহলে আমাকে সে হেল্প করতে পারবে। তো পরবর্তী সময়ে আরেকটু বলে রাখি, পাশে একটা উপজেলা হেলথ স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, ওখানে বিভিন্ন রুগী টুগী দেখা হতো আর কি, মানে অনেক মানুষজন অসুস্থ হলেও হাসপাতালে যেতেন। তো ওই লোকটা আসতেছিল, আসার পরে একটা পর্যায়ে যখন সামনাসামনি চলে আসলো, উনি আসতেছে অনেক দূর থেকে, মানে এত স্পষ্ট শোনা গেছে যে দূর থেকে এটা লোক আসতেছে। কারণ আসছে, সামনে আসার পর উনি বললো যে ভাই আমাকে একটা হেল্প করেন, এক লোক আমার এই লাশটা ধরাই দিয়ে গেছে, আমাকে এটা তো টাফনও করা দরকার, মানবিক দিক থেকে লক্ষ্য করলে তো আসলেই দাফন করা দরকার, আপনি একটু দয়া করে ব্যবস্থা করেন। ওনার সাথে যে একটা লোক আসছে এটা উনি ওনাকে বলেন, উনি যদি এবার ভয় পেয়ে যায় তাহলে ওনাকে সাপোর্ট করবে না। বলে লাশ কই পেলেন, ওই লোক এসে বলে এই যে লাশটা, বলে যে এখানে তো কোনো লাশ নেই, আপনি আপনি বাড়িতে চলেন তো, আপনার মাথাটা ঠিক নাই, উনি বাড়ির দিকে হাঁটেন। কোথার থেকে আসছেন? ঢাকা থেকে আসছে। নিশ্চয়ই অনেকক্ষণ জার্নি করে আসছেন, বাড়ির দিকে হাঁটাতেন, আপনার মাথা ঠিক নাই, এখন হয়তো ভুলে কিছু টিরুজ দেখতে পারেন, আপনি রাস্তা হাঁটাদার, আর এই জায়গাটা ভালো না। কেন ভালো না এই জায়গাটা? বলে এই জায়গা দিয়ে আপনি কি আগে কখনো চলাফেরা করেননি? বলে তো আমার বাড়ি এই জায়গায়। বলে এই জায়গায় আপনি কিভাবে চলাফেরা করেন? সবসময় দিনের বেলায় চলাফেরা হয়েছে এবং ভ্যানের মাধ্যমে চলাফেরা হয়েছে। বলে রাতে কখনো চলেননি না? বলে না, রাতে কখনো আসা হয় না। বলে রাতে এখানে তো প্রায় সময় খারাপ জিনিস ঘটে, আপনি কেন দিক দিয়ে আসতে গেলেন হেঁটে হেঁটে? আপনাকে আমি পাইছি, আমি নিজেই ভয়ে ভয়ে আসছি, আপনাকে আমি পেয়ে গেলাম, গান গেতে গেতে আপনাকে পেয়ে গেলাম। তো এখন আপনি লাশ দেখতেছেন, অন্য লাশ নাই, আপনাকে আমি বাড়ির দিকে আগাইতেই চলেন। তো আগাতে হাঁটতে হাঁটতে তার কাছ থেকে কিছু ঘটনা পাই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক মরা বাচ্চা টাচ্চা আসে রাস্তাতে, ওই বাচ্চা টাচ্চা ওই জায়গায় এসে কবর দেওয়া হয়। পাশে একটা জায়গা আছে, ছোট বিলের পাশে একটা ছোট জায়গা আছে, ওখানে অনেক লাশ টাশ দাফন করা হয়। এবং দাফন মানে কি, যে বিয়ারিশ লাশ আছে এবং বাচ্চা কাছে মারা যায় না, অনেক মরা বাচ্চা টাচ্চা এই জায়গায় দাফন করে চলে যায়। এই জায়গাটা এমনিতেই খুব খারাপ জায়গা, বিশ্বাস থাকে, আপনি এই জায়গায় এইভাবে আর কখনো চলাফেরা করা যায়। ঢাকাতে রওনা দিলে রাতে রওনা দিবেন, সকালে এসে পৌঁছবেন, এরকম সময় রওনা দিনে যখন আপনাকে রাতে নামতে হয়। তো একটা সময় রাতের বেলা তাকে বাড়ি পর্যন্ত নামায় দেয়। এরপর থেকে আসলে সে কখনোই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় রাতের বেলা চলাফেরা করার নাই, এবং গ্রামের তখন ওই জায়গায় যাওয়াই কতবার হয়েছে, দিনের বেলা গেছে, দিনের বেলা, রাতের বেলা, দিনের বেলা রওনা দিয়ে ঢাকায় চলে আসে। এটাই ছিল ঘটনা। চমৎকার চমৎকার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিয়ার থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো সাব্বির। আর সাব্বির ভাইয়ের বাড়ি হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলায়। তো সম্ভবত কারণে তার গ্রামের নামটা আমি বলতে পারতেছি না। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে 10 বছর আগে। ঘটনাটা ঘটেছিল সাব্বির ভাইয়ের বড় খালার সাথে। তো তিনি তার খালার কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, যেরকমটা সাব্বির ভাই আমাকে বলেছেন সেইভাবে আমি বলার চেষ্টা করব। তো সাব্বির ভাইয়ের খালা তখন সবে বিয়ে করে নতুন এক গ্রামে এসেছেন। গ্রামটা ছিল বেশ ছায়া সুনিবিড়।
বাড়ির চারপাশে ছিল ঘন গাছপালা। একদিন বিকালে ওনার খালু হাটে গিয়েছিলেন সওদা করতে। তো বাড়িতে খালা একাই ছিলেন। আসর নামাজের পর তিনি বারান্দায় বসে সুপারি কাটতেছেন। তো হঠাৎ তিনি দেখলেন বাড়ির পিছনের আম গাছটার নিচে একজন নারী দাঁড়িয়ে আছে। ওনার পরনে লাল লাল পাড়োয়া একটা সাদা শাড়ি। আর খালা ভাবলেন যে হয়তো পাশের বাড়ির কোনো প্রতিবেশী হবে। তো তিনি দূর থেকে ডাক দিলেন, কে গো ওখানে, ভেতরে আসেন। তো যেহেতু আসলে বাড়ির বারান্দার কাছাকাছি ছিল, এই জন্য তিনি আসলে সেই মানে আতিথেয়তার দিক দিয়ে আর কি ওনাকে ডাক দিলেন। কিন্তু সেই নারী কোনো উত্তর দিল না রাসেল ভাই। সে একইভাবে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। তো খারাপ ভাবলেন হয়তো কোনো দরকারে এসেছে, কিন্তু লজ্জা করে আসলে আসতে পারতেছে না বা কিছু বলতেছে না। তো তিনি তার জায়গা থেকে উঠে গিয়ে সেই বাগানের দিকে এগোতে লাগলেন, যেহেতু বাগানটা তার বাড়ির কাছেই ছিল। তো খালা যখন গাছটার একদম কাছাকাছি পৌঁছালেন, ওই যেই মহিলাটা গাছের কাছাকাছি ছিল আর কি, সেখানে যখন তিনি কাছাকাছি পৌঁছালেন তখন দেখলেন যে সেখানে কেউ নেই। অথচ ওনার স্পষ্ট মনে হচ্ছে যখন তিনি ওই তার জায়গা থেকে উঠে দাঁড়িয়েছিলেন তখনও তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু এখন কাছাকাছি এসে দেখেন যে সেখানে আসলে কেউ নেই। আর এখান থেকে যদি কেউ সরে যায় তাহলে তার চোখে পড়ার কথা। কিন্তু খুবই অবাক হলেন খালা আর কি। তো খালা আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে আবার বারান্দায় ফিরে এলেন। কিন্তু বারান্দায় বসতেই ওনার নজর পড়ল যেখানে তিনি সুপারি কাটতেছিলেন সেখানে ওনার ব্যবহৃত যে সুপারি কাটার যে যন্ত্রটা সেটা নেই। অথচ তিনি এটা এখানেই রেখে গিয়েছিলেন। তো তার স্পষ্ট মনে আছে। তো তিনি যখন সেই সুপারি কাটার জিনিসটা খুঁজতেছেন তখন হঠাৎ দেখলেন যে বারান্দার খুঁটির পাশে সেই সুপারি কাটার যন্ত্রটা, আসলে এটা গ্রাম্য ভাষা আমরা সরতাটা বা সস্তা এ ধরনের বলে থাকি। তো তিনি সেই সস্তাটা দেখেন যে বারান্দার খুঁটির পাশে পড়ে আছে, কিন্তু ওটা মাঝখান দিয়ে একদম ধনুকের মতো পেকে আছে। মানুষের শক্তি দিয়ে এই লোহার সস্তা এভাবে বাঁকানো প্রায় অসম্ভব। তো সাবির ভাইয়ের খালা তখন সস্তাটা হাতে নিয়ে তাজ্জব হয়ে গেলেন, বেশ অবাক হলেন যে শক্ত লোহার সস্তাটা কেউ যেন মাখনের মতো হাত দিয়ে বাঁকিয়ে রেখেছে। তো ওনার শরীরে তখন একটু মানে ঝাঁকি দিয়ে ওঠে, মানে তিনি একটু ভয় পান যে কি হলো এটা। তো তিনি আর দেরি না করে ঘরে ঢুকে দরজাটা আটকে দিলেন। ঘরে তখন দিনের আলো ছিল, কিন্তু ওনার মনে হচ্ছিল যে জানালার পাশে থেকে কেউ একজন ওনাকে খুব তীক্ষ্ণভাবে দেখতেছে। তো খালা খাটের উপর বসে তসবিহ পড়তেছিলেন। তিনি আসলে নামাজ পড়েন, রেগুলার নামাজ পড়েন। তো যেহেতু তিনি ভয় পেয়েছেন এই জন্য আসলে ভয় দূর করার জন্য তিনি তসবিহ পড়তে লাগলেন। তো যখন তিনি তসবিহ পড়তেছেন তো ঠিক তখনই ওনার মনে হলো ঘরের কোনায় রাখা আলনা থেকে ওনার একটা শাড়ি ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। মনে হচ্ছে কেউ একজন শাড়িটা খুব সাবধানে টেনে 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 মেঝেতে নামিয়ে রাখতেছে, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। খালা যখন ভয়াত চোখে তাকিয়ে আছেন সেই শাড়ির দিকে, তখন হঠাৎ ওনার কানের কাছে ঠিক তখনই হঠাৎ ওনার কানের কাছে একটা ফিসফিস করে তিনি একটা শব্দ শুনতে পেলেন, একটা কথা শুনতে পেলেন যে কেউ একজন বলতেছে যে শাড়িটা কি আমাকে দিবি, তোর শাড়িটা কি আমাকে দিবি, এই ধরনের একটা খুব মিহি গলায় তিনি শুনতে পেলেন। তো এরকম হঠাৎ একটা মানে কথা শোনার সাথে সাথে তো খালা চমকে উঠলেন এবং তিনি চিৎকার দিতে চাইলেন। কিন্তু রাসেল ভাই বলে রাখি যে তার বাড়িটা আশেপাশে আসলে বাড়ি তেমন নেই। ওই জায়গাটা একটু দূরে দূরে বাড়ি, বলতে প্রায় 200-300 ফুট পরে পরে একটা করে বাড়ি। তো দেখা যায় যে তার বাড়ি যেতে তিনি চিৎকার করেন, হয়তো বা খুব সম্ভবত হলেও তার পাশের বাড়ি থেকে শোনা যাবে যদি কেউ থাকে। আর দ্বিতীয় বাড়িতে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই। আর ওনার বাড়িটা হলো রাস্তার সাইডে, আসলে রাস্তার এক পাশে নদী আর এক পাশে হলো মানুষেরা দেখা যায় অনেক দূর দূর পর একটু দূরে দূরে আর কি মানুষ বাড়ি করেছে। তো দেখা যায় যে ওনার বাসা থেকে যদি চিল্লায় সর্বোচ্চ
তার শব্দ পরবর্তী বাড়ি থেকে শোনা যেতে পারে, কিন্তু আর বেশি দূর যাবে না। তো উনি চিৎকার করতেছেন, তো তার কাছে মনে হচ্ছে যে যদিও গলা থেকে চিৎকার বের হচ্ছে, কিন্তু চিৎকারটা যেন জোরে হচ্ছে না, মানে একটু ওই যে যে মহিলার যে মানুষ মানে যে তিনি শব্দটা শুনে মিহি গলা, যেরকম বললাম যে যেরকম শুনতেছিলেন, ওনার কাছে মনে হচ্ছে চিৎকারটা একটা মিহি মিহি গলায় তিনি চিৎকার করতেছেন, মানে আদর করে চিৎকার বলা, যেটা বলা হয় আর কি। তো কোনোভাবেই তিনি তার জোরে তিনি চিৎকার করতে পারলেন না। তো তিনি অনুভব করলেন যে পরিবেশটা কিরকম যেন একটা থমথমে হয়ে গেছে, এবং উনি যখন জানালার দিকে তাকালেন, তিনি দেখলেন যে জানালার পর্দাগুলো কিরকম দুলতেছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তো তিনি খুবই ভয় পেয়ে যান, এবং পরক্ষণে তিনি অনুভব করেন যে দরজার মধ্যে একটা ঠকঠক শব্দ। তো এই ঠকঠক শব্দতে তিনি তো আরো ভয় পেয়ে যান যে কি হচ্ছে তার সাথে। তো তারপরে হলো তিনি শুনতে পান যে ওই সাবির ভাইয়ের খালার স্বামী উনি আসলে ওনার ওনার ভয়েসে ডাকতেছে, খালাকে ডাকতেছে। তো প্রথমে উনি বিশ্বাস করতেই চাইলেন না যে সত্যি সত্যি ওনার স্বামী ডাকতেছে নাকি অন্য কেউ। তো প্রথম তিনি হলো সাড়া দিচ্ছিলেন না, ভয়ে ঘরের মধ্যে গুটিসুটি হয়ে আছেন। কিন্তু ওই খালু আর কি যখন কোনো সাড়া পাচ্ছে না দেখে তিনি বুঝতেছেন যে তিনি ঘরের মধ্যেই আছেন, যেহেতু ঘরের ভিতর থেকে দরজা লাগানো। তো খালু প্রচণ্ড পরিমাণ জোরে জোরে তার নাম ধরে ডাকা শুরু করলো। তারপরে খালা বুঝতে পারলেন যে এবার হয়তো তার সত্যি সত্যি তার স্বামী চলে এসেছে। তো খালা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরজাটা খুললো এবং দেখলো যে সত্যি সত্যি খালু এসেছে, এবং ওনাকে আর কি জড়িয়ে ধরলেন, ভয়ে জড়িয়ে ধরলেন। এবং খালু যখন বললেন যে কি হয়েছে, তুমি এই অবস্থা কেন, পরে সমস্ত কিছু খালুকে তিনি বললেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে। প্রথমে একটা মেয়েকে দেখলাম, তারপরে হলো এরকম সস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, এখন এরকম ঘরের ভিতরে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তো খালু প্রথমে তার বউয়ের কথা আসলে চিন্তা করলেন যে হয়তো এমনিতেই ভয় পেয়েছে। তো যখন তিনি সেই সংস্থাটা দেখলেন, সুপারি কাটার সংস্থাটা, তখন ওনার মানে কপালে যেন চিন্তার ভাঁজ পড়ে যায়, এটা কিভাবে সম্ভব? এই লোহার সংস্থাটাকে তো কোনো মানুষ এইভাবে তো মানে পাখা করতে পারে না, এটা প্রায় অসম্ভব। তো সেদিনের মতো করে তাদের আরো কোনো সমস্যা হয়নি। তো পরের দিন খালু, সাবির ভাইয়ের খালু আর কি গ্রামের এক মুরব্বীকে ডেকে আনেন, এবং সেই মুরব্বীকে ডেকে এনে দেখান যে সেই সংস্থাটা দেখান যে এটা কি আসলে কোনোভাবেই সম্ভব। তো সেই মুরব্বী রাসেল ভাই শুধু আসলে একজন সাধারণ মুরব্বী না, উনি আসলে কি বলে, যিনি রুকাইয়া করেন বা হচ্ছে উনি হুজুর না, কিন্তু উনি আর কি এই ঝাড়ফুঁক বা হচ্ছে কবিরাজি বিষয়গুলো পারেন আর কি। কবিরাজও বলা যায় না, উনি দেখা যায় যে শুধুমাত্র গ্রামের কারো কোনো সমস্যা হলে সেগুলো আর কি তিনি সমাধান করেন, দূরে কোথাও যান না। তো সেই মুরব্বী বা সেই লোকটা যখন দেখলেন, তো সংস্থাটা দেখলেন এবং ওনার বাড়ির আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখলেন। তো রাসেল ভাই উনি যেটা জানালেন সেটা আসলে শোনার জন্য সাবির ভাইয়ের খালা এবং খালু মোটেও উপস্থিত ছিলেন না। তো সেই মুরব্বী বলেন যে গ্রামের মানুষের মুখে নাকি শোনা যায়, উনি বলেন যে অনেক আগে থেকে তিনি জানেন যে বহু বছর আগে এখানে এক নববধূ অকাল মৃত্যু হয়েছিল, কিন্তু সে আসলে কারো ক্ষতি করে না, কিন্তু নতুন আসা বউদের, বিশেষ করে যারা এই এলাকায় আসেন নতুন বউ হিসেবে, তো তাদেরকে যখন আসলে নতুন পোশাকে দেখেন, তো তাদেরকে আসলে তার ওই মহিলাটা আর কি যখন মৃত্যু হয়েছিল তখন তার জীবনের ঘটনাগুলো নাকি বলার জন্য সে এই নতুন বউদের সাথে দেখা করে বা দেখা দেয়। তো এখানে বলে রাখা রাসেল ভাই, আমি প্রথমে বলেছি যে সাবির ভাইয়ের ওই খালা আর কি নতুন বিবাহর পরবর্তীতেই এই ঘটনাটা। তো যেহেতু তিনিও নতুন বউ ছিলেন, আর নতুন বউ থাকাতে প্রথম অবস্থায় দেখা যায় যে পোশাক আশাক সব কিছুই পরিপাটি থাকে। তো
সেই জন্যই আর কি সেই অকাল মৃত্যু মানে অকাল মৃত্যুতে যে মেয়েটা মারা গিয়েছিল, সে আসলে তার ইচ্ছেগুলো বা তার স্মৃতিগুলো জানানোর জন্য নাকি আসে, কিন্তু মানুষের আসলে ক্ষতি করে না। তো সেই মুরব্বী বলে যে সমস্যা নেই, আসলে এটা খুবই নর্মাল বিষয়, ও কারো ক্ষতি করে না। আমি জানি এরকম অনেকের সাথে অনেকেই দেখেছে তাকে, কিন্তু তাদের কোনো ক্ষতি করেনি। চিন্তা করবেন না, আপনাদেরও কোনো ক্ষতি করবে না। তবে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে যখনই আপনারা তাকে দেখেন বা দেখতে পাবেন, আপনি যদি পরবর্তীতে দেখতে পান, জাস্ট তাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, আপনি আপনার মতো কাজ করবেন বা ঘরে এসে থাকবেন, কিন্তু ভয় পাবেন না। তাহলে সে আপনার কোনো ডিস্টার্ব করবে না বা ভয় দেখাবে না। কিন্তু আপনি যখন ভয় পাবেন, সে হয়তো বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চেষ্টা করবে এবং আপনি হয়তো আরও বেশি ভয় পাবেন। তাই আপনি ভয় পাবেন না, আর জাস্ট খালি তখন দোয়া দরুদ পড়বেন, এটুকুই। আর সমস্যা নাই, আমি আপনাকে পানি পড়া দিয়ে যাচ্ছি, এগুলো খেলে আশা করি আর এই ধরনের সমস্যা হবে না। তো রাসেল ভাই, এখানে সাবির ভাই জানিয়েছেন যে পরবর্তীতে ওই মুরব্বী টাইপের মানুষটা, উনি একজন তান্ত্রিক বলা যায়, তো উনি হলো দেখা যায় যে পানি পড়া দিয়ে যান, এবং সেই পানি পড়া খাওয়ার পরেই আসলে এরপর থেকে নাকি আর কোনোদিন সেই মহিলাটাকে তিনি দেখতে পাননি। আর রাসেল ভাই, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে সাবির ভাই জানিয়েছেন যে ওনাদের যাওয়ার সময় ওই মুরব্বী আর কি ওনাদের বাড়িটাও বন্ধ করে দিয়ে যান, পুরো বাড়িটা বন্ধ করে দিয়ে যান। তো দেখা যায় যে এর পরবর্তীতে আর কি ওই সাবির ভাইয়ের খালা আর ওই মহিলাকে দেখেনি, তো এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আমার কাছে ঘটনাটা খুব ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে এই ঘটনাটি আমার জন্য কালেক্ট করেছেন বরগুনার মনিরুল খন্দকার। মনিরুল তার ফুপু বাড়ির একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন। তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি মনিরুলের ঘটনায়। মনিরুলের ফুপার গ্রাম, সেই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা, বেশ নদী ঘেঁষা একটা গ্রাম, এবং সেই নদীর পাড়েই খুব বেশ বড় একটা কবরস্থান আছে, বেশ প্রাচীন কবরস্থান। তার পাশে কিছু স্থাপনা ছিল, যেখানে একটা সময় একটা বন্দরের মতো ছিল। পরবর্তীতে সেটা নদী বন্দর হিসাবে খুব একটা ব্যবহৃত হয়নি, মানে প্রাচীন, মানে অনেক আগে সেখানে হতো, ব্যবসা বাণিজ্য হতো। আর এছাড়া এই গ্রামটা বেশ বড়, খুব সুন্দর। তো সেই গ্রামে একজন ব্যক্তি থাকতো, যার নাম সর্দার আলী। তো সর্দার আলী পেশায় ছিলেন একজন খেলনা বিক্রেতা। একটা এরকম গ্রামের মাঝে একজন খেলনা বিক্রেতা, ব্যাপারটা পেশাটা একটু অড, কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যরকম। মানে সর্দার আলী খুব সুন্দর মনের একজন মানুষ ছিলেন। তিনি সবসময় সুন্দর সুন্দর জিনিস নিয়ে চিন্তা করতেন, কল্পনা করতেন। তো একদিন তিনি গিয়েছিলেন আসলে তাদের গ্রামের পাশে, সেই জায়গাটা মানে সেই গ্রামটা একটু ডেভেলপড, মানে কিছু সেখানে কিছু আটার কল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন যখন একটা কাচের ফ্যাক্টরি আছে, মানে কাচের চুড়ি, কাচের জিনিসপত্র এগুলো তৈরি হয় সেখানে, কাচের ফুল এগুলো বানায়। তো তিনি সেখানে গিয়ে, মানে তখন তার বয়স কম, তিনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন কৈশোরে। তো তখন তার মাথায় আসে, আরে এ তো এরকম খেলনা বানানো যায়। তো তিনি সেখানে কথা বলেন যে আমাকে এরকম খেলনা বানাইতে পারবেন নাকি। তো অনেক কথা বলার পরে সেই লোক লাস্টে বললো যে হ্যাঁ, তাকে কিছু খেলনা বানিয়ে দিতে পারবে, এবং তিনি যেরকম চিন্তা ভাবনা করেন সেরকম। তো তিনি তার মতো কিছু ফিগার চিন্তা করেন, এবং সে খেলনা আনার সাথে সে কাজ ফ্যাক্টরির লোকের সাথে এক্সপেরিমেন্ট করেন। এর মাঝে হয়ে যায় বেশ কিছু সুন্দর সুন্দর খেলনা তাকে তৈরি করে দেয়। তো সর্দার আলী তখন বলে যে আমি আরো চাই এরকম, মানে আরো বানাতে পারবেন নাকি। লোকটা বলে হ্যাঁ। তো ওই লোক বিভিন্ন রকমের রং দিয়ে সর্দার আলীকে এরকম খেলনা তৈরি করে দেন কাচের। আর তিনি সাথে মার্বেল তৈরি করান, রং বেরঙের মার্বেল, নীল রঙের, হলুদ রঙের, হলুদ, লাল, নীল বিভিন্ন রঙের, এবং সেগুলোকে তিনি একসাথে করেন। তো যাই হোক, এই খেলনার সাথে তিনি অ্যাড করেন মাটির খেলনা। ওখানকার যারা ওই মাটি দিয়ে কাজ করে কুমাররা, তাদের সাথে কথা বলে বিভিন্ন রকমের পুতুল, বিভিন্ন রকমের জিনিসপত্র, বাচ্চাদের খেলার জিনিস এগুলো তৈরি করেন, এবং সেগুলোকে তিনি রং করতেন তুলি দিয়ে। আর একই সাথে তিনি কাঠমিস্ত্রির কাছে যেও ছোট ছোট খেলনা তৈরি করান, ছোট টেবিল, আলমারি ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি
তার ওই কৈশোর থেকে তিনি একটু বেরিয়ে আসছেন যখন, তখনই বাড়িতে বলেন যে আমি খেলনার ব্যবসা করব, এবং তিনি কিন্তু এগুলো তার জমানো টাকা দিয়ে এগুলো করছিলেন। এবং প্রথমবার যখন তিনি টোটাল খেলনাগুলো নিয়ে তাদের ওখানে একটা হাট বসতো, মানে এই বিভিন্ন গ্রামের একত্র করা একটা হাট বিশেষ দিনে, তো সেই হাটে তিনি গিয়েছিলেন সব খেলনা নিয়ে, এবং তিনি একেবারে মানে বিক্রি করে ফেলেন, কঠিনভাবে বিক্রি করেন, এবং কিছু খেলনা বেঁচে ছিল সেটা তিনি আসার পথে বিক্রি করে ফেলেন লঞ্চে। তো এবং মোটামুটি বেশ লাভ করেন সর্দার আলী। তো এরপর থেকে শুরু হয়ে যায় তার এই খেলনার ব্যবসা, এবং তিনি বেশ ভালোই আয় করতেন। তিনি ওই বিশেষ দিনে হাটে চলে যেতেন, এবং তিনি আবার ওই যে আসার সময় লঞ্চেও যাওয়া আসার সময় কিছু বিক্রি করতেন। এতে করে তার খেলনা বিক্রি হতো, ভালোই তার আয় রোজগার হতো। তো সেখান থেকে তার সাথে যে বন্ধু ছিল, বন্ধুদের কিন্তু জিনিসটা খুব বেশি ভালো লাগে নাই, কারণ তার বন্ধুরা সেরকম সাকসেসফুল কেউ হতে পারে নাই। তার সাথে দুইটা বন্ধু ছিল, একজন সেখানে দেখা যায় গুদাম, সেই গুদামের ইসে কাজ করতো সে, মানে আড়তের আর কি, আড়ত বা গুদাম যেখানে মালপত্র রাখা হয় সেখানকার রেজিস্ট্রিতে কাজ করতেন, ওই যে হিসাব কিতাব রাখতেন আর কি। আরেক বন্ধু ছিল, তার বাবা মা মোটামুটি টাকা পয়সাওয়ালা ছিল, বেশ ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাকে কোনো কাজে লাগাতে পারেনি। তার নাম ছিল ল্যাংচা। তো ওই ল্যাংচা ঘোরাফেরা করতো সবসময়, আসতো, ঠিক জিজ্ঞেস করতো, এবং সর্দার আলী সবসময় ব্যস্ত থাকতো তার বিভিন্ন খেলনার ডিজাইন করা নিয়ে, রং করা নিয়ে। তো তার সাথে যখন গল্প করতো, সে ওগুলো করতে করতে তাদের সাথে আড্ডা দিত, গল্প করতো। তো এই দুই বন্ধুর সাথে, সেই আতা আর ল্যাংচা, দুজনের সাথে গল্প করতো মাঝে মাঝে, এবং বিভিন্ন কথা বলতো। তো আতা একটু ছিল হচ্ছে বোধশূন্য ব্যক্তি, মানে সে এতটা এইসব নিয়ে চিন্তা ভাবনা করতো না। সে দেখতো যে সর্দার আলী আছে ভালোই, ভালো মতো আয় রোজগার করতেছে, তো সে গেলে তাকে চা খাওয়াতো, ধূমপান করাইতো ইত্যাদি ইত্যাদি, মাঝে মাঝে ওখানকার গ্রামের হোটেলে নিয়ে খাওয়াইতো। তা খুশি। ল্যাংচাকেও কিন্তু সর্দার আলী এভাবে বিভিন্ন রকম মানে বন্ধু হিসেবে যে ট্রিট দিত সেগুলো ঘুরাইতেই করতো। কিন্তু ল্যাংচা সবসময় মনে মনে চিন্তা করতো যে সর্দার আলী এইভাবে কিভাবে এত ইনকাম করে, তার কেন ইনকাম হয়, সে সবসময় হাঁসফাঁস এরকম করতে থাকতো। এর মধ্যে যেটা হয়, সর্দার আলীর এই আয় উন্নতি দেখে সর্দার আলীর বাবা মা সর্দার আলীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তার মোটামুটি একটা ভালোই গ্রামের যতটুকু সম্ভব মোটামুটি একটা ব্যবস্থা করে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ের পর সর্দার আলী কিন্তু তার ব্যবসাও চালিয়ে যাচ্ছে, আর সংসার হচ্ছে, এবং তার সংসারে মোটামুটি খুব ভালো সুন্দর সময় কাটছে, স্ত্রীর সাথে সময় কাটে, সবকিছুই ভালোই কাটে, এবং তার স্ত্রীও খুব তার জন্য মানে খুব তাকে খুব পছন্দ করে, মানে তার জন্য পাগল, তার কথা চিন্তা করে সব সময়। তার কাজে ক্রিয়েটিভিটিতেও তার স্ত্রী মাথা খাটান, এবং তাকে সুন্দর সুন্দর বুদ্ধি দেন। তো এটা দেখে ল্যাংচাও বিয়ে শাদী করতে চায়। তো ল্যাংচার বাপ মাও তাকে বিয়ে দেয়, সে অনেক জোরাজোরি করার পর ল্যাংচাকেও বিয়ে দেওয়া হয়। তো ল্যাংচা ঘুরে এসে ল্যাংচার সংসারে হচ্ছে অশান্তি। ল্যাংচার সংসারে অশান্তি লাগার কারণ হচ্ছে ল্যাংচা তো আসলে সে কিছু করতো না, চাইতো না, এবং বিভিন্ন রকমের সমস্যা তার লেগেই থাকতো তার সংসারে, এবং তার সাথে তার স্ত্রী বনিবনাও খুব ভালো হয় নাই। তো এগুলো দেখে ল্যাংচা মন খারাপ করে আসতো, এবং সর্দার আলী তাকে ভালো ভালো কথা বলতো যে এই কর ওই কর এইভাবে কর, তাকে বিভিন্ন রকমের ব্যবসার কথা বলতো, কিন্তু ল্যাংচা এগুলো খুব একটা মনোযোগ দিত না। তো সর্দার আলী একবার বেশ একটা বড় চালান তৈরি করলো, মানে সে এবার চিন্তা করলো যে আমি হাটের মধ্যে স্পেশাল কিছু খেলনা ইত্যাদি এসব নিয়ে যাব। তো এগুলো চিন্তা করে সে খুব মানে খাটলো আর কি, এবং তার বউ তার সাথে কাজে হাট বাটালো, এবং দুইজন মিলে কাজ করে বেশ বড় একটা মানে সে জিনিসপত্র নিয়ে সে রওনা দিল, এবং হাটে গিয়ে ভালো ব্যবসা করলো, তার সবকিছু বিক্রি হলো। এখানে সে একটু বড় বড় জিনিসপত্র বানাইছিল, এবার টুল ইত্যাদি কিছু শোপিস টাইপের, তো বেশ বিক্রি হয়েছে। বিক্রি টিক্রি হয়ে সর্দার আলী বেশ ভালো অবস্থা নিয়ে আসছে, সে ফেরত আসছে, এবং খুব খুশি, তার বাসায় তার স্ত্রীও খুশি। এর মাঝে সে ল্যাংচা যখন আসছে, তো ল্যাংচা জিজ্ঞেস করতেছে যে কি আলী তোর কি অবস্থা? ভালো। তোরে দেখে খুব খুশি মনে হয়। হ্যাঁ খুশি তো, আজ ব্যবসা হয়েছে অনেক ভালো হয়েছে হ্যান ত্যান। মানে সাথে সাথে এটা শোনার পরে ল্যাংচার মুখটা কালো হয়ে যায় যে সর্দার আলী ভালো ব্যবসা করছে। তো সর্দার আলী বলে যে তুই কিছু খাওয়াইলি না? কয় যে হ্যাঁ খাওয়ামো তো, চল। সর্দার তাকে নিয়ে যায় বেশ ভালো মতো ওই যে বাজারে যা যা খাবার আছে আর কি, গ্রামে যা যা পাওয়া যায়, মিষ্টি দই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাওয়ায়। তার বন্ধু আতাকেও নিয়ে আসে, এসে তারা খায়, খাওয়া দাওয়া করে। তো ল্যাংচার জানি কেন আর সহ্য হচ্ছে না। সর্দার আলী তাকে বলে যে আর এইবার এই হাটে যে ব্যবসা করছি না, এতটি টাকা কামাইছি। সে টাকার অ্যামাউন্টটা বলে যে এতটি টাকা কামাইছি।
তো ল্যাংচা মানে এটা সহ্য করতে পারতেছে না, তার বারবার মনে হচ্ছে যে সর্দার আলী কেন এরকম। আর সে বলতেছে যে তোর ভাবির বাড়ি বেড়াইতে যাবো, হ্যাঁ তোর ভাবির বাড়ি বেড়াইতে যাবো, ওখানে যে থাইকা আমো কয়দিন। তো এই জিনিসগুলা ল্যাংচা সহ্য হচ্ছে না, ল্যাংচা মানে একদম জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। তো সর্দার চলে আসছে, ল্যাংচা একা একা আসতেছে। তো ল্যাংচা ওখানকার যে ওই যে পুরনো একটা কবরস্থান ছিল, হ্যাঁ সেই কবরস্থানে পায়ে দিয়ে দিক দিয়ে আসার সময় ওইখানে একটা বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের পাড়িতে আসার সময় তার চোখে পড়লো ওই জায়গায় একজন পাগলের মতো বসে থাকতো। হ্যাঁ মানে সে একটু, তাকে মানুষ ভয় পাইতো, এড়ায় চলতো, কারণ অনেকে বলতো যে সে নাকি একটা তান্ত্রিক। হ্যাঁ মানে ওরকম বসে আছে এবং তাকে মানে কেউ পছন্দ করতো না, তাকে ভয় পেতো, এড়ায় চলতো। সেই তান্ত্রিকটাকে সবাই বলতো যে এলো গিয়া এই শ্মশানে কবরে ঘুরে বেড়ায় আর কি। তো কিন্তু অনেকরা নাকি অনেক কিছু সে মানে করতে পারে, সবাই এই জন্য ভয় পেতো তাকে। তো ল্যাংচা ওদিক থেকে আসার সময় তান্ত্রিকরে দেখছে, দেখে সে হাঁটা দিল, একটু সাইড কেটে চলে যাবে। তো তান্ত্রিক সে যখন পাস করে যাচ্ছে ওই বাঁশঝাড়ের ওই অংশটা, ওই পাশ থেকে কেমন জানি ভেড়ে গলা হেসে উঠলো তান্ত্রিক। তাই বলে, কিরে কি অবস্থা ল্যাংচা, কই যাস? তো সে একটু থতমত খেয়ে গেছে, তার নাম জানে কেমনে? সে বলে, আপনি আমার নাম জানেন কেমনে? তো বলতেছে যে আমি তোরে চিনি, আয় 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 আয়দিকে আয়দিকে। তোর মনে তো জলে পুড়ে, তোর দিকে বোঝা যায় তুই জ্বলতাছস, খুব জ্বলতাছস না? তো ল্যাংচা তখন চুপ করে আছে। কেন জ্বলস? তোর বন্ধু তখন বলতেছে যে হ্যাঁ। কি হয়েছে? ট্যাগ কামাইছে, অনেক ট্যাগ কামাইছে না? তোর তো খাওয়াইছে, তোর তো অনেক কিছু খাওয়াইছে। তো শুনে মানে ল্যাংচা খাওয়াইছে তো কি হয়েছে? আমার দোস্ত আমারে খাওয়াইছে। কত তুই জলস কে? তখন চুপ করে আছে, ল্যাংচা কিছু বলে না। তো তান্ত্রিক বলতেছে যে দিমু তোর বন্ধুরে বসায়। তো তখন ল্যাংচা বলছে, বসাইবেন মানে কি বসাইবেন? বহামো মানে শেষ, ওর ব্যবসা মুসা রইব না, টেয়া পয়সা তার থেকে নিচে যাবো গা। তো তখন ল্যাংচা বলে যে কি করতে হইব, কেমনে বহাইবেন? তুই আমার 2টা মোরগ দিবি আর 100 টাকা দিবি, তোর বন্ধুরে বহাই দেবো। তো তখন ল্যাংচা নাকি মানে চুপ করে থাকে যখন, পরে কয়েকে হ্যাঁ কালকে দিবো। কখন দেবো? তখন বলে তুই লয়ে আইস, কালকে এই সময় লয়ে আইস আমার কাছে, আর একটা জিনিস লয়ে আবি। কি? তোর বন্ধু খেলনা বানায়, তোর বন্ধুর খেলনা পুতুল একটা লয়ে আবি আমার কাছে। এটা শুনে ল্যাংচাকে আচ্ছা। তো ল্যাংচা হাঁটা দেয় ওখান থেকে, লয়ে আইস কিন্তু কালকে আমি এনেই থাকুম এই সময়। তাই বলে তাকে বিদায় দেয় তান্ত্রিক। তো ল্যাংচা হেঁটে যাচ্ছে, ল্যাংচা একবার ভাবে এটা কি ঠিক করতেছি? তখন চিন্তা করা যায় না, ঠিকই করতেছে, বেশি বাড়ছে, ওর বেশি বাড়ছে, ওর টাকার ফুটানি দেখায়, টাকার ভাব দেখায়, টাকার ভাব দেওয়া আমার লগে দ্বারা। এগুলো চিন্তা করতে করতে সে এক সময় বাসায় গিয়ে পৌঁছায়। তো বাসায় গিয়ে তার কাজ হচ্ছে যে বাসায় গিয়ে সে একটু মানে তার মতো থাকে, ঝগড়াঝাটি করে বাসায়, এটা তার রুটিন হয়ে গেছে। তো সে সেটা করে, তার মতো ঝগড়াঝাটি করে সে যে তার মতো শুয়ে থাকে, এবং সে তার এই যত ক্ষোভ রাগ সব যে পড়তে থাকে তার সেই বন্ধুর উপরে, এবং সেই সর্দার আলীর উপরে রাগ করে মনে মনে। সর্দার আলীর সাথে কিন্তু আসলে এখানে কোনো রকম কানেক্টিভিটি নেই, কিন্তু সে কেন জানি তার সকল অশান্তির মূল হয়ে যায় সর্দার আলী, এবং সে মনে মনে ভাবতে থাকে যে সর্দার আলীর কি হবে, সে যখন নাকি টাকা পয়সা না থাকবে তখন কি হবে। এগুলো চিন্তা করতে করতে সে একসময় ঘুমায় যায়। যাক, সকালবেলা সে উঠে, তার সারাদিনের প্ল্যান থাকে কিভাবে সে ওই 2টা মুরগি কেনার টাকা ম্যানেজ করবে এবং তার টাকা। তো দেখা যাচ্ছে আসলে তার তো আসলে ল্যাংচার আসলে তেমন কোনো ইনকাম নাই, সে তার বাবা মার ওখান থেকেই নেয় টাকা পয়সা। তো এক সময় সে কি করে, তার বাসার থেকেই 2টা মুরগি সে সরানোর প্ল্যান করে, তার মায়ের 2টা মুরগি। তো সেই 2টা সে সরায় এবং সে 100টা টাকা বাসার থেকেই নিয়ে সে রওনা দেয় সন্ধ্যায়। তো একবার চিন্তা করছিল যে সরাসরি চলে যাবে সেই তান্ত্রিকের কাছে, কিন্তু চিন্তা করলো তান্ত্রিকের কাছে সরাসরি যেতে লাভ নাই, পুতুল নিতে হবে। তো সে ওই মুরগ 2টা নিয়ে যায়, যে সেই হাজির হয় সেখানে সর্দারের বাসায়। তো সর্দারের বাড়ি গিয়ে সে হাঁক দিচ্ছে, এই কই তুই, আলী আসোস, এরকম করে ডাকতেছে। তো দেখা যায় যে সর্দারের স্ত্রী তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, যে তিনি জাস্ট ওই একটা কুপি নিয়ে বের হয়ে বলেন যে মানে ঘুমটা টেনে বের হয়ে বলতেছেন যে ভাই সে তো নাই। তো বলছে কই গেছে? কয় সে তো বেরিয়েছে ওখানে, যে আতা ভাই আসছিল, আতা ভাইয়ের সাথে বেরিয়েছে। তো এটা শুনে দেখা যায় ল্যাংচার মন টন আরো মানে বিগড়ে যায়। তো সে তাকে বলে যে আতার সাথে বাইরে আপনি কি দেখছেন, খবর নিছেন? আতার সাথেও যায় কই? হাতে তখন অনেক কাঁচা টাকা আইছে, এই টাকা দিয়ে কি করে এটি খেয়াল করছেন? খেয়াল রেখেন ভাবি, সবকিছু কিন্তু ভালো না। তো তার স্ত্রী বলে যে না, আপনার ভাই তো অন্যরকম মানুষ, অন্যরকম হইলে আরো অন্যরকম হয়ে যায়, বুঝেন না? আর আতা তো ভালো না, ও বুঝেন তো, আর কি করে, ওর এখানে আড়ত আছে, আড়তে যে নেশা পানি করে এই সেই। তো এগুলো বলে সে সর্দার আলীর স্ত্রীর মাথায় উল্টাপাল্টা চিন্তা ঢুকায়,
ঢুকে সে বলে কি যে ওর ওর খেলনাগুলো কই রাখছে, ওর খেলনাগুলো একটু দেখতে আইছিলাম কেমন খেলনা বানাইছে। তো তখন তার স্ত্রী বলে যে দেখবেন খেলনা দেখবেন, দেখেন কি সুন্দর কিছু পুতুল বানাইছে। বলে তিনি বলে দাঁড়ান আমি হারিকেন নিয়ে আসি। তো সর্দার আলীর স্ত্রী ঘর থেকে হারিকেন নিয়ে আসে, এসে তার ওই একটা পাশের যে এরকম কামরার মতো ছিল এক্সটেন্ডেড, মানে একটা এরকম ছাউনির মতো করছিল সর্দার আলী, সেটার দরজা খুলে হ্যারিকেন নিয়ে দেখায়। তো ওইখানে ল্যাংচা উকি দিয়ে দেখে যে সুন্দর করে থরে থরে খেলনা সাজানো এসে, তো কাচের কতগুলা সুন্দর সুন্দর পুতুলের মতো তৈরি করছে। এগুলো আবার রং করতো, মানে এগুলো তো রং করা একটা কাছে, তার উপর আবার তুলি দিয়ে সুন্দর করে রং করতে হচ্ছে সর্দার আলী। তো সে ওখান থেকে একটা পুতুল আস্তে করে নেয়, নিয়ে বলে কি এটা আমি নেই ভাবি, নিবেন? তো ল্যাংচা বলে যে হ্যাঁ আমার খুব ভালো লাগছে এই পুতুলটা, আমি নিয়ে যাই। আপনি বললেন আলীতে যে আমি নিছি, ও রাগ করবো না, যখন আমি দাম দিয়ে দেবো এটার। তো তখন তার স্ত্রী মানে সর্দার আলী স্ত্রী সাথে সাথে বলে আরে না না দাম দেওয়া লাগবো না, আপনি নিয়ে যান, অসুবিধা নাই। তো সে বলে কেউ নিজে হাতেই তো এগুলো বানাইছে না, নিজেই আঁকছে। হ্যাঁ। তো সে আর কোনো কথা না বলে পুতুলটা সুন্দর করে নিয়ে বলে আপনার হাতে দেখছি মুরগা, মুরগা কই নিয়ে যান? কয় কিনলাম বাসার লিগে। তো তার স্ত্রী বলে যে হ্যাঁ। কয় যে সর্দার আনে না, হাতে করে কিছু আনে না? আরে আপনি তো দেখি সর্দার দেখি অন্যরকম হয়ে গেছে, তো বিয়ের আগে কত কিছু ঘরে লইতো হাতে করে, এখন আর আনে না? না আমি মাঝে মাঝেই বাসায় যাওয়ার সময় মাছ মুরগি যা পারি কিনে নিয়ে যাই। তো তখন সর্দারের স্ত্রী মুখ একটু গোমড়া হয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে ভাই, তাই বলে বিদায় দেয়। তো ল্যাংচা ওখান থেকে পুতুল আর তার সেই মুরগি নিয়ে সে হাঁটা দেয়। তো হাঁটতে হাঁটতে সে বের হয়ে যায় সর্দার আলীর জায়গা থেকে, এবং এক সময় সে সেই যে বাঁশঝাড় ছিল ওই কবরস্থান ছাড়ায় অনেক দূর গেলে সেখানে সে বাঁশঝাড়ের ওইখানে, মানে বাঁশঝাড়টা হচ্ছে এরকম যে রাস্তা দিয়ে হেঁটে গেলে হঠাৎ করে ভাতে বেশ বড় একটা বাঁশের ঝাড়, মানে বিভিন্ন রকম ভাবে বাঁশ জন্মাইছে বিন্যাসে, এবং ঘুরে মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, এবং দুই পাশে কিন্তু বাঁশ, ঘুরতে ঘুরতে এক জায়গা মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা, ওই জায়গায় আবার একসাথে অনেকগুলো বাঁশ জন্মাইছে। ওই জায়গায় ওই তান্ত্রিকটা বসছে গতকালকে। আজকে ও যখন যাচ্ছে তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, হাতেই মোরগ মানে মুরগি, সেটার কক কক শব্দ হচ্ছে। হেঁটে সে ওখান থেকে ঢুকলো বাজারে, ওখান থেকে হেঁটে হেঁটে সে একদম ওই ফাঁক ফোকর দিয়ে চলে গেল, যে দেখে যে হ্যাঁ ওই জায়গায় ওই তান্ত্রিক বসে আছে, এবং তান্ত্রিক একটা এরকম পিদিম জ্বালাইছে, মাটির একটা এরকম সরার মধ্যে পিদিম জ্বালাইছে, কেমন যেন একটা উদ্ভট একটা গন্ধ ছুটতেছে সেখান থেকে, এবং তান্ত্রিককে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে, মানে ভয়ানক লাগতেছে, কারণ সে তার মতো কাপড় পরে আছে, এবং সাধারণত দেখা যেত যে অনেক তান্ত্রিক ছিল তারা গেরুয়া কাপড় পরে, কিন্তু এই তান্ত্রিক দেখা যাচ্ছে কালো রঙের একটা কাপড় পেঁচানো শরীরে, এবং মাথার মধ্যে জট টট লেগে আছে অন্যরকম। তো মানে বেশ ভয়ঙ্কর লাগতেছে দেখে। তো ল্যাংচা মানে তান্ত্রিককে দেখে একটু ভয়ই পায় সে। তান্ত্রিকের কাছে আসার সাথে সাথেই তান্ত্রিক বলতেছে যাইছস? কয় জিনিস লো আইসোস আমার? টাকা লো আইসোস? দে মুরগা রাখ, এখানে রাখ। তো সে মুরগি যেটা রাখে ওখানে টাকা দে। তো সে টাকাটাও তান্ত্রিকরা দেয়। তান্ত্রিক এরকম টাকাটা নিয়ে তার ওখানে একটা ছিল, এটা নিচে ঢুকায় রাখে টাকাটা। তো তাহলে দেখে হাসে তান্ত্রিক, চোখ না খুলেই হাসতেছে, সেই টাকা তো আনসাস চুরি করে, মুরগিও আনসাস চুরি করে, আবার এই পুতুল এটাও লয়ে এসেছিস মিশা কথা কয়ে। তো থতমত খেয়ে যায় মানে ল্যাংচা, বলে যে আপনার কি? আমি আনছি। হ্যাঁ আনসাস, যাক আমারটা আমারে দিচ্ছিস, এখন তোর কাজ হইব, যা তুই বাসা যা, তোর আর লাগবো না এখন। তো তখন ল্যাংচা বলে শেষ, কাজ শেষ, হইব তো? হইব মানে দেখবি তোর বন্ধুর কি হয়, দেখ যা। বলে যা যা এখনই যা, তো জায়গায় থাকিস না বেশিক্ষণ। তো ল্যাংচা যখন হেঁটে চলে যাচ্ছে, ল্যাংচা চিন্তা করলো এত কিছু দিলাম, মানে কি হবে কে জানে। তো হেঁটে যখন চলে যাচ্ছে তখন তাকে পিছন থেকে ডাক দিল সেই তান্ত্রিক, ল্যাংচা এদিকে এদিকে কি তোর মনে কি সন্দেহ ঢুকছে যে কিছু হইব নি আমার বন্ধুর? তো ল্যাংচা বলে না, এদিকে এদিকে কাছে আয় কাছে। তো তান্ত্রিক যে কাছে আয় বলতেছে, ল্যাংচা ভয় পাইতেছে। এক সময় তান্ত্রিক বলে আরো কাছে আয়, একদম কাছে আসলো। তো তান্ত্রিক তার ওই যেখানে সে টাকাটা রাখছিল ওইটা নিচে হাত দিল। তো হাত দিয়ে একটা কি জানি বের করে আনলো, মনে রোমস একটা এরকম ছোট জিনিস। তো এটাকে এটা ধর। তো মানে সে একটু কেঁপে উঠছে ল্যাংচা, হাত দিয়ে ধরে একটা রোমস কি জানি, মানে রোমালা। তাকায় দেখে যে একটা বিড়াল টাইপের কিছুর পা, একটা ক্লস, মানে নকালা। বলে এইটা এখন তোর একটা কাজ আছে। কি এইটা নিয়ে তুই তোর বন্ধুর বাসার কাছে মাটিতে পুঁতে দিবি ওর সীমানার মধ্যে, তারপর তোর কাজ যা হইবার হইব, যা। তো বলছে না এটা আমি করতে, যা, এটা না হইলে হইব না তোর কাজ, যা।
তো ল্যাংচা আর তখন কথা না বাড়ায় সেই জিনিসটা নিয়ে হাঁটা দেয় ওইখান থেকে। তো সে বের হয়ে আসতেছে, সে চিন্তা করলো এই একটা ঝামেলা এক্সট্রা, এখন যদি আমি যাই আমার যদি দেখে ফেলে ওখানে কি অবস্থা হবে, এবং তার কাছে একটু অস্বস্তি লাগতেছে। এবং ওই জিনিসটা নিয়ে যখন সে হাঁটতেছে তার কাছে কেন জানি মনে হইতেছে তার সাথে অন্য কেউ হাঁটতেছে সর করে আশপাশ দিয়ে, পাশের গাছপালার পাতা কাঁপতেছে, কেমন দিন লাগতেছে। আর তখনকার সিজন হচ্ছে ঠান্ডা, মানে ঠান্ডা পড়তেছে, তো তার শীতটা আরো বেশি লাগতেছে, বাতাস এসে তাকে বাড়ি মারতেছে গায়ে, মানে কেঁপে কেঁপে উঠতেছে। তো সে একবার চিন্তা করতেছে, তার মনে একবার চিন্তা আসলো যে আমি এগুলা না করে ওই যখন নাকি মানে ও গেছে আতার সাথে আমিও চলে যেতাম, যে ওখানে যে আড্ডা দিতাম, বন্ধুরা একসাথে ছিলাম, মজা করতাম, মানে তাহলে তো ভালোই তো, কি দরকার ওর টাকা পয়সা নষ্ট হোক আর এটা দিয়ে আমার দিকে কি দরকার। এটা ভাবতে ভাবতেই আবার এক সেকেন্ডে তার মনে আসলো যে না, ওর টাকা পয়সা হয়েছে ভাব দেখায় খুব, ওই ভাব ওর ছুটাই দিব, হ্যাঁ ভাব দেখা সামান লগে, ভালো ভালো গল্প করো সামান লগে, হ্যাঁ চোখে আসোস, এগুলো বলতে বলতে সে যায়। তো সে ওই বাড়ির কাছে যায়, বন্ধুর মানে সর্দার আলী বাড়ির কাছে যায়। তো যে দেখতেছে বাড়ির ভিতরে ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, সে আস্তে আস্তে করে কাছে যায়, কাছে গিয়ে সে একদম মানে সর্দার আলী ঘরের পাশে চলে আসে। তখন থেকে হাসাহাসি শব্দ শুনতেছে সে, যে তার বন্ধু বাসায় আসছে এবং তার স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলতেছে, দুজন হেসে হেসে কথা বলতেছে। এটা শুনে কেন জানি তার কাছে আরো মানে তার শরীরের মধ্যে কেমন জ্বলুনি উঠে যায়। তো সে কি করে, সাথে সাথে মানে হেঁটে চলে যায় বন্ধুর বাসার এই সাইডে, এসে দেখে যে গাছগাছালির পাশে মাটি নরম। তো ওই জায়গায় সে একদম মানে তার বেশ কেমন জানি জিদ লাগতেছে। সে আসলে ব্যক্তিগত পর্যায়ে ল্যাংচা একটু হিংসুট টাইপের মানুষ। সে মাটি হাত দিয়ে খুঁড়ে ফেলে অনেকখানি, খুঁড়ে সেখানে ওই পায়ের মতো জিনিসটা রেখে, ক্লয়ের মতো জিনিসটা, তারপর মাটি আবার চাপা দেয়, দিয়ে সে হাত মুছতে মুছতে ওখান থেকে হাঁটা দেয়। এবং তার মনের মধ্যে অকারণেই কেমন যেন একটা হিংসা কাজ করতেছে। তো সে যখন ওখান থেকে হেঁটে বের হয়ে যেতে থাকে মানে সর্দার আলী বাড়ির বাসার সীমানায়, তখন সে খেয়াল করে ঠিক বাসার সীমানার বাইরেই ওইখানে দুইটা কুকুর, যেখান দিয়ে সে ঢুকছে সেই জায়গায় দুইটা কুকুর দাঁড়ায় আছে, একদম কালো রঙের কুচকুচে কুকুর, চোখ দুইটা জ্বলতেছে, গড় গড় করতেছে, ল্যাংচার দিকে তাকায়। ল্যাংচা ভয় পেয়ে যায়, ল্যাংচা মনে করে যে এখন তাকে কামড় দিয়ে না ধরে। ল্যাংচা আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় এবং সে খেয়াল করে ওই কুকুরগুলা তাকে দেখে অনেকক্ষণ পর্যন্ত গড় গড় করতে থাকে। মনে হলো যে কুকুরগুলা ওইখানে কোত্থেকে এসে দাঁড়াইছে। তো ল্যাংচা তাড়াতাড়ি হেঁটে হেঁটে ওখান থেকে ব্যাক করে এবং তার বাসায় আসে। এসে তার তখন দেখে যে মানে তার বাসার মধ্যে মোটামুটি একটু স্থিতিশীল অবস্থা, তার স্ত্রী আশেপাশে নাই। সে চুপচাপ তার রুমে গিয়ে শুয়ে পড়ে, আর খাওয়া দাওয়ার চিন্তা করে না। তার কাছে কেমন যেন একটু প্রশান্তি লাগতেছে, যে সে মনে হয় কোনো মিশন সাকসেসফুল করে আসছে, এরকম লাগতেছে তার কাছে। যাই হোক, সে যখন মানে চোখ বন্ধ করে পড়ে আছে, শুনতেছে যে তার স্ত্রীর সাথে তার মা বলতেছে যে তার মুরগি হারাইছে, মুরগি কিভাবে কই গেল, এগুলা বিভিন্ন কথাবার্তা। যাই হোক, এক সময় ঘুমায় পড়ে, তার এটা মানে নাই, সে ঘুমায় পড়ে। তো ওই দিন রাতে সর্দার আলী শুয়ে আছে এবং তার স্ত্রী দুজনে কথা বলতেছে মানে ঘুমানোর আগে। তো তার স্ত্রী তাকে বলতেছে যে তুমি যে আতা ভাইয়ের কাছে যাও, ওইখানে যে আতা ভাই নাকি উল্টাপাল্টা জিনিস খায়। তো সর্দার আলী তখন বলছে কি বলো উল্টাপাল্টা কথা, ও আতা এগুলা খাইবো কেন? তো এসে বলছে না আমি শুনছি। কার কাছে শুনছো? শুনছি, আমি শুনছি, নাম বলা যাবে না। যাই হোক, এই নিয়ে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তো সর্দার আলীরে বলতেছে তুমিও কি খাও নাকি? তুমি যে যাও, এখন তো হাতে টাকা আইছে, তোমার হাতে তো এখন অনেক টাকা। তো সর্দার আলী বলছে আমার হাতে অনেক টাকা মানে? তুমি জানো না আমার হাতে কত টাকা আছে? উল্টাপাল্টা কথা বলো কেন? তার বলছে না আমি বুঝি তোমার টাকা কই শেষ হয়, তুমি নিশ্চয় উল্টাপাল্টা অভ্যাস হয়েছে তোমার। এই দুজনের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া শুরু হয়েছে। এটা কখনোই সর্দার আলীর বাসায় হয়নি, ওইটাই ফার্স্ট টাইম শুরু হলো। এক পর্যায়ে সেই ঝগড়া তুমুল পর্যায়ে উঠে এবং সর্দার আলী রাগ করে তার স্ত্রীর পাশ থেকে উঠে যায়। উঠে গিয়ে সে তার পাশের রুমে মানে বারান্দার কাছে যে বাইরে শুয়ে পড়ে, ওখানেও লেপটেপ ছিল, সে বের করে ওখানে বারান্দার মধ্যে শোষে। কারণ তার বারান্দাটা ছিল এরকম, বারান্দাটা অর্ধেক পর্যন্ত এরকম বেড়ার মতো দেয়া, আর বাকিটা কিন্তু খোলা, বাতাস ঢুকে বেশ। যাই হোক, সেই বাতাসের মধ্যে সর্দার আলী শুয়ে থাকে রাগ করে এবং তার মানে জিদ উঠতেছে খুব, কেন জানি তার জিদটা একদম বেড়ে যেতেছে, মারাত্মক রকম জিদ উঠতেছে এবং ঠান্ডাও লাগতেছে। এর মধ্যে সে আবার কি করলো, ঘুমে মানে যখন ঘুম আসতেছে না, সে সোয়েটার আর একটা গায়ে দিল, দিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লো। তো শুয়ে পড়ে একটা সময় তার ঘুম চলে আসছে চোখে, প্রায় মানে বেশ চোখ বুজে ফেলছে, বেশ আয়েসি ঘুম চলে আসছে। এই সময় তার মনে হলো তার উঠানের পাশে কি জানি হাঁটতেছে, নুপুরের মতো শব্দ, ছিপ 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 শব্দ হচ্ছে তার উঠানের কাছে। তো সর্দার কে হাঁটে? উঠানটা তো আসলে তার খোলা, তার বারান্দাটা ওই যে বললাম যে অর্ধেকের মতো বেড়ার মতো দেয়া, তারপর বেশ ফাঁকা, কে হাঁটে? তো সর্দার আলী লেপ সরাইলো, যদিও গায়ের মধ্যে সোয়েটার পরা, তারপর ঠান্ডাটা লাগতেছে। তো সে উকি দিল, উকি দিয়ে দেখতেছে তার উঠানের মধ্যে দিয়ে কে জানি হাঁটতেছে একটা মেয়ে মানুষ, মানে
পুরো বোঝা যাচ্ছে একটা শাড়ি পরা একটা মেয়ে হাঁটতেছে, এবং বোঝা যাচ্ছে তার পায়ের যে অ্যাঙ্কেল আছে, অ্যাঙ্কেলের একটু উপরে শাড়িটা পরা, পায়ের নুপুর দেখা যাচ্ছে। এবং তখন জোছনাটা এরকম মনে হচ্ছে মেঘে ছাওয়া জোছনা, মানে আলোটা আবছা একটা আলো, মানে ধোঁয়াটে টাইপের একটা আলো। এর মাঝে মেয়েটার পায়ের নুপুরগুলো জলজল করতেছে, মনে হচ্ছে রূপালী রঙের, এবং মেয়েটা হাঁটতেছে পুরা তার উঠানের কাছ দিয়ে। তো সর্দার আলী ঘুম ঘুম চোখে অনেকক্ষণ তাকায় থেকে তার না ঘুমটা কেটে গেল, কেমন যেন একটা মোহ তৈরি হলো। হঠাৎ করে যখন মোহ তৈরি হয়েছে, দেখলো মেয়েটা তার দিকে তাকাইলো, মনে হলো যে ওইখান থেকে সেই যে তার যে বাউন্ডারি আছে বেড়ার একটা দেয়ালের মতো, ওই জায়গাতে একটা ফাঁকা জায়গা হেঁটে বেরোনোর জন্য, ঠিক সেইখানটায় ওই মেয়েটা দাঁড়ায় আছে। এবং মেয়েটা বোঝা যাচ্ছে যে চাঁদের আলোতে তার স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে না, বাট বেশ আকর্ষণীয় মনে হচ্ছে, চুলগুলো ছাড়া এক পাশে, এবং মানে চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে একটা শাড়ি পরা। তো মনে হলো তার দিকে হাত দিয়ে এরকম ডাকলো তাকে। তা হাত দিয়ে যে ডাকলো, এই ডাকার সাথে সাথে মনে হলো সর্দার আলী আসলে কাইন্ড অফ সম্মোহিত হয়ে গেল, তার আসলে আর কোনো সেন্স নাই, সে কিছু ভাবতে পারতেছে না, মনে হচ্ছে আমাকে যেতেই হবে। তো সর্দার আলী ওখান থেকে নেমে তার বারান্দা থেকে হেঁটে ওই নেমে হাঁটা দিল। এই সময় মেয়েটা হেঁটে বের হয়ে গেছে, আর সর্দার আলীও পিছনে পিছনে হেঁটে বের হয়ে গেছে, এবং দুইজন হেঁটে ওই যে পিছনে গাছগাছালি ওদিকের ভেতর ঢুকে গেল। মেয়েটা হেঁটে যাচ্ছে এবং সর্দার আলীও যাচ্ছে। সর্দার আলীর আসলে সেন্স কম, সে বুঝতে পারতেছে না কিছু, তার সে একটা ঘোরের মধ্যে আছে। সে তার যে একটা বাস্তবতা যে জ্ঞান, যে এখন সে যে সর্দার আলী সেখানে শুয়েছিল, তার কিছুই মনে নাই। সে হেঁটে হেঁটে মেয়েটার সাথে যাচ্ছে, এবং বাতাস, রাত তো গভীর হয়েছে, সে যে রুম থেকে বেরিয়েছে তাও 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আর গ্রামের রাত অনেক, এবং ঠান্ডা বাতাস চারিদিকে, গাছপালাগুলো নড়তেছে, এর মধ্যে যে সে যাচ্ছে, সর্দার আলী শুধু দেখতে পাচ্ছে তার সামনে মেয়েটা হেঁটে যাচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে সামনে রাস্তার দিকে। তো তার স্ত্রী অনেকক্ষণ শুয়েছিল একা, এবং ঝগড়াঝাটি যেহেতু করছে, তার সাথে তো অতীতে ঝগড়া হয়নি, হাজব্যান্ডের তো ঝগড়া হয়েছে, তো অনেকক্ষণ সে চুপচাপ, সে চিন্তা করছিল সর্দার আলী আসবে। যখন আসে না, সে একসময় বিরক্ত হয়ে সে রাগ করে হাতে ওই যে হারিকেনটা কমায় রাখছিল সেটা বাড়ায়, সে বেরিয়েছে গেট থেকে, যে বকা দিবে যে কই কি ব্যাপার, কি হইলো, ফাইজলামি করেন, এগুলো বলতে বেরিয়েছে। বেরো এসে দেখে যে সর্দার আলী নাই, কি ব্যাপার। তো সে তাড়াতাড়ি এদিক ওদিক তাকাচ্ছে, দেখতেছে একদম হু হু করতেছে, উঠানে কেউ নাই, বাতাস খেলা করতেছে, তার ঠান্ডা লেগে গেছে। তো সে তো ভয় পেলো যে কই গেল লোকটা এত রাতের বেলা। তো সে মানে মানে হিতহিত তার জ্ঞানটা একটু রোপ পেয়ে গেছে, সে তাড়াতাড়ি ওই গায়ের মধ্যে শাল পেঁচায় সে ওই হারিকেনটা নিয়ে বেরিয়েছে উঠানে এদিক ওদিক দেখতেছে। তো হারিকেন উঁচা করে যখন ধরছে, সে দেখতেছে যে তার যে বেড়া পার হয়ে সর্দার আলী হেঁটে হেঁটে যাচ্ছে একদিকে, মানে ওই রাস্তাটা দিয়ে, মানে দুই পাশে গাছগাছালি, মাঝখান দিয়ে সে দূর থেকে দেখছে। তো সে ওখান থেকে নাম ধরে ডাক দিছে, মানে সাধারণত নাম ধরে ডাকতো না, বাট নাম ধরে ডাকছে আলী। তো দেখে যে থামতেছে না, তো সে তখন ওখান থেকে তাড়াতাড়ি ওই অবস্থাখান থেকে দৌড় দিছে। তো দৌড় দিয়ে যে দেখতেছে যে সর্দার আলী হেঁটে যাচ্ছে, এবং সে দৌড়ায় যে কাছে যে পিঠে হাত দিছে, পিঠে হাত দেওয়ার সাথে সাথে সর্দার আলী দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে মনে হলো যে সে ঘুম থেকে উঠলো, এরকম উঠাতে সে অবাক হয়ে গেছে। তার স্ত্রী বলছে, তুমি এখানে? তুমি আপনি কই যেতেছিলেন এখানে? তো আমি তো জানি না, আমি এখান থেকে উঠা খেতে। তার স্ত্রী তখন বললো যে আপনি তোমার সাথে ইয়ার্কি মারেন, আসেন তাড়াতাড়ি। হাত ধরে তারা টাইনে নিয়ে আসলো, এনে তাকে ঘরে ঢোকায় দেখতে হাত পা জমে গেছে, তার নিজেরও সর্দার আলীরও, ঠান্ডা শীত অনেক। তো কই যাইতেছিলেন আপনি? তো সর্দার আলী বলে যে না আমি জানি না, আমি কোথা থেকে জানি হাঁটা ধরছি, বুঝলাম না কিছু। যাই হোক, রাতে ঘুমায় যায় দুইজনে, আর নাই, ঘুমায় যায় ওই রাত্রে, তারা ঘুমায় যায়। তো সকালবেলা ঘুম ভাঙে, সর্দার আলীর ঘুম ভাঙে, উঠে দেখে যে তার স্ত্রী উঠে গেছে, এবং সে উঠে তার জানি কেন জানি মেজাজ খুব খারাপ, সর্দার আলীর খুব রাগ লাগতেছে, নিজেই জান না কেন রাগ লাগতেছে। উঠে সে ঘরের থেকে উঠে যে তার হাত মুখ ধোয়, ওখানে তার ওখানে চাপকল ছিল, চাপকলে পানি দিয়ে, এবং সে যে হাত মুখ ধুয়ে যে ঢুকে তার খেলনার ওখানে, তো খেলনার ওখানে ঢুকে যে সে তো তার সবকিছু সুন্দর করে রাখা, তো সে বলে যে এই আমার পুতুল কই। দেখে যে একটা পুতুল নাই তার ওখানে, যে কোনার মধ্যে যে পুতুল করে রাখা, পুতুল নাই। তো সে বলে আমার পুতুল কই, চিল্লাইতে থাকে তার স্ত্রীর সাথে। স্ত্রী বলে চিল্লান কেন? কয় যে এরকম পুতুল, আমার এখানে পুতুল ছিল, পুতুল কই? আপনার বন্ধু নিয়ে গেছে। কার কাছে জিজ্ঞেস করে দিছো? তুমি দিছো কেন এটা? আমার না জিজ্ঞে কেন দিছো? কয় যে দিছি, চাইছে, এখন কি কমু? তুমি তো আমার কহ নাই যে আইছিল। কয় বলি নাই, আমার মনে নাই। এই দুইজনের মধ্যে আবার ঝগড়া লাগলো, এবং ঝগড়ার এক পর্যায়ে খুবই রাগ করে সর্দার আলী মানে হাতের জিনিসপত্র ফেলে সে হেঁটে বাসার থেকে বাইরে চলে যায়। সে চিন্তা করে যে মানে কোন দিকে যাবে ঠিক নাই, হাঁটা দেয় একদিকে।
তো হেঁটে যে সে আসলে যায় আতার ওইখানে, তা আতার সাথে কথা বলে, গল্প করে, আতার ওইখানে বসে থাকে। আতা তাকে চা খাওয়ায়। তার বলে কি হয়েছে, বলে যে বাসায় এরকম ঝগড়াঝাটি। কি রে বেটা, তোর তো এরকম ঝগড়াঝাটি লাগতো না, তোর হঠাৎ করে কি বাসায় ঝগড়াঝাটি লাগলো? এটা কোনো কথা নাকি? বেটা চল বাসায় এগুলা করস নাকি? বলে চল তোর বাসায় যাই, যে দেখি কি হয়েছে ভাবির লোকে তোর। বলে আতা তাকে বাসায় নিয়ে আসে। এসে সর্দার আলী দেখে তার স্ত্রী বাসায় নাই। তার স্ত্রী ছোট একটা কাগজে তারে লিখে গেছে, আমি আমার বাবার বাসায় গেলাম, আমি এখন আর আসবো না। তো মেজাজটা তো গরম হইলো, সে খুব চিল্লাচিল্লি শুরু করলো। সর্দার আলী হ্যান ত্যান এসে তো আতা তাকে ঠান্ডা করলো। বললো এই বেটা এইটাই করিস না, ভাবির রাগ হয়েছে গেছে, আবার চলে আসবো, তুই এখন এই করিস না, আজকে থাকতে দে, যা বাপের বাড়ি। তুই শুধু খবর নিবি যে সে ঠিক আছে কিনা। এটা তুই আজকে রাত্রে তো আর নিতে পারবি না, কালকে খবর নিস, হে পৌঁছাইবো বাসায়, যেহেতু তার বাপের বাড়ি গেছে জানে, বেশি তো দূর না এখান থেকে, এই তো পাশের গ্রামে। তো তুই শুধু পরে খবর নিস, আর যদি 2 দিন থাকতে দে বাপের বাড়ি, তো দরকার হইলে তুই যে লবি, আর নাইলে হে নিজে আইব, তোর এত চিন্তা করার কিছু নাই। আর এইগুলা তুই কর বেটা, তুই নামাজ কালাম ঠিক মতো পড়, তোর কি হয়েছে বেটা, এরকম করস কেন? তাকে বুঝায় টুঝায় বলে যে এগুলা চিন্তা করিস না, চল আমরা খেয়ে আসি। তো দুপুরবেলা তাকে নিয়ে খাওয়ায় দাওয়ায়, খাওয়া দাওয়া করায় টরায়, বলে যে এইসব করিস না, আর কি নিয়ে ঝগড়া লাগছে? তো সে বলে যে এরকম এইগুলা নিয়ে ঝগড়া করেনি মানুষ বেটা, এটা তোর শয়তানে ধরছে তোর বেটা, এগুলা বুঝায়। তো যাই হোক, বিকালবেলা সর্দার আলী বাসায় আসে এবং সে তার টুকিটাকি কাজ করার ছিল, সে ওই যে তার খেলনাগুলাকে ঠিক করে ডিজাইন করার চিন্তা করে, এগুলো সে আর কিছুই করতে পারে না, কাজে হাত দেয়, কাজ হয় না, এগুলো করতে থাকে, তার মন খুব খারাপ হয়ে যায়। সে ওগুলা রেখে চুপচাপ বসে থাকে সন্ধ্যার পরে। তো তখন চিন্তা করে সন্ধ্যা হয়েছে, এখন কি করব, কিছু করার নাই। অন্য সময় তো বউ থাকে, গল্প করে, কথা বলে, আজকে সারাদিন সে আতার সাথে ছিল। তো সে একসময় মন খারাপ করে ঘরের মধ্যে সে শুয়ে পড়ে। সন্ধ্যার পর শুয়ে পড়ে, একসময় তার ঘুম এসে যায় এবং সে ঘুমায় যায়। তো ঘুমায় গেছে, কতক্ষণ ঘুমায় সে বলতে পারবে না। হঠাৎ করে সে শুনতে থাকে যে তার বাড়ির উঠানে কে যেন তার নাম ধরে ডাকতেছে, কিন্তু তার যে নামটা ডাকতেছে এটা তার বাপ ছাড়া কেউ ডাকে না, সেটা হচ্ছে সর্দার। তার বাপ তাকে ডাকে, সর্দার বেটা, এই সর্দার, এভাবে ডাকে তার বাবা। তো সে শুনলো যে তার বাবা ডাকতেছে, সে লাফ দিয়ে উঠে দেখে হারিকেন নিবানো, ঘরের মধ্যে হালকা আলো আধারি, মানে কি জানলার ফাঁক দিয়ে রাতের আলো একটু আসতেছে, ঠান্ডা, বেশ ঠান্ডা। এর মধ্যে সে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি লেপটা সরায়, দৌড় দিয়ে যায়, সে ছিটকানি হাতের ঠাউরে খুলে ফেলে, মনে করে বাপ ডাকতেছে। তার বাপ, তার বাবার নিয়ম ছিল, তার বাপ যেটা করছিল যে তাদেরকে বিয়ে দিয়ে আলাদা একটা ভিটা দিয়ে দিছিল, তার ভাইকেও তাই করছে। একমাত্র তার বাবার সাথে একমাত্র সর্দার আলীর ছোট ভাই যে আছে সে থাকে, কিন্তু তাই কিন্তু আলাদা করে দিচ্ছে, তার বাবা এই কাজটা করতো আর কি, ভিটাটা আলাদা করে তো ছেলেদের বিয়ে দিয়ে। তো সে মনে করছে বাপ এত রাত্রে কেন আসছে, এমন হইতে পারে মনে হয় আমার শ্বশুর বাড়ির লোকজন নাড়িয়ে দিছে বা কিছু, রাত্রেবেলা বাপ এখন আমার সাইজ করতে আসছে। চিন্তা করে সে দরজা খুলে দেখে উঠান ফাঁকা, খাকা করতেছে, কেউ নাই। তো চিন্তা করলো যে কই, কেই নাই, আব্বা কই। চিন্তা করে সেই দিক ওদিক তাকায় থাকে, হঠাৎ করে দেখে যে তার যে ওই বেরোনোর রাস্তা, যেদিক থেকে তার বাড়ির পিছন দিয়ে বের হয়, ওইখানে দেখে যে আবছা ইসের মধ্যে তার কাছে মনে হলো তার বাবা তার ওইখান থেকে যায়, সর্দার এদিকে আয়। তো সে চিন্তা করছে, আরে আব্বা ওইখানে কেন? তো আব্বা কি ব্যাপার? তো বলে আয়, এরকম হাত দিয়ে তাকে ডাকছে আয়। তো সে তাড়াতাড়ি নেমে আর কিছু চিন্তা না করে পায়ে জাস্ট কোনো মতো স্যান্ডেলটা গলা হাঁটা দিয়ে দেখে তার বাবা হেঁটে যাচ্ছে ওখানে গাছগাছালির মধ্যে দিয়ে, সেও হাঁটতেছে। এখন সে ওখান থেকে দূর থেকে ডাকতেছে, আব্বা কি ব্যাপার? তো তার বাবা কোনো উত্তর দেয় না, আর হেঁটে যাচ্ছে। তো সে কিন্তু তার বাবার চেহারা দেখে নাই, দেখছে যে এরকম শাল পেঁচানো গায়ে, আর আব্বা তো ডাকছে, কণ্ঠ শুনছি। তা আব্বা হাইটে যেতেছে, আমার কই নিয়ে যাচ্ছে। তো সে মনে করতেছে যে তার বাবা তাকে নিয়ে যায় নাকি কোথাও, হয়তো তার শ্বশুর বাড়ির থেকে কোনো খবর আসছে বা কিছু, তার খারাপ লাগা শুরু করছে। সে বাপের পিছনে হেঁটে যাচ্ছে। তো তখন হয়তো রাত বাজে 9:30 বা 10টা এরকম হয়ে গেছে রাত, কিন্তু গ্রামে কিন্তু তখন অনেক রাত, সেই সময়কার প্রেক্ষাপটে ঘটনা, যখনকার 90-এর দশকের ঘটনা, তখন কিন্তু এটা মোটামুটি বেশ রাত। তো সে তার বাবার পিছে যাচ্ছে, তার বাপ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা, ওই মেঘে ঢাকা, 4টা মেঘে ঢাকা এবং হালকা আলো আছে, ঠান্ডা বাতাস, কনকনে বাতাস। তো সর্দার আলী ঠান্ডাও লাগতেছে। তো হাঁটতে হাঁটতে দেখলো তার বাবা সামনে গিয়ে রাস্তার এক পাশ থেকে নেমে গেল সাইডে। তো নেমে কই যাইতেছে তার আব্বা? তো সে একটু চিন্তা ভাবনা করতে তো বাবার পিছনে নেমে গেল। তো সে যখন নাকি রাস্তার পাশের ওই নিচু জায়গাটায় পা দিছে, তখন তার শরীরটা ঝিম করে উঠলো, কেমন জানি তার মাথার মধ্যে ঝিম করে উঠলো, মনে হলো তার শরীরের কন্ট্রোল কেউ নিয়ে ফেলতেছে, এরকম লাগা শুরু করলো। এবং সে হাঁটা শুরু করলো ওই বাবার পিছে। কিন্তু এখন সে তার আর বাপকে দেখতেছে না, এখন তার কাছে মনে হইতেছে তার সামনে কালো একটা ধোঁয়ার
কুণ্ডুলির মতো অবয়ব, মানে একটা মানুষের মতো হাইট হবে, বেশ লম্বা, তার বাপ মোটামুটি লম্বা ছিল, সেরকম হাইটেরই একটা কুণ্ডুলির মতো অবয়ব হেঁটে যাচ্ছে এবং সে পিছে পিছে যাচ্ছে। তো সর্দার আলী হেঁটে হেঁটে যাচ্ছে ওটা, এবং তার মনে হচ্ছে যে তার শরীরের উপর তার কন্ট্রোল নাই। এক পর্যায়ে সেই কুণ্ডুলির মতো যে অবয়বটা সেটা ঢুকে গেল পুরনো কবরস্থানে, এবং সর্দার আলীও তার পিছে পিছে ঢুকলো। শুনশান কবরস্থান, কিচ্ছু নাই, একদম মনে হচ্ছে যে মানে একদম নিথর, রাতের শব্দ, রাতের এই ডাকতেছে যে ঝিঝি পোকা, এগুলো ডাকতেছে, এই পোকার শব্দ আর কিচ্ছু নাই। তো কবরস্থানের মাঝখানে একটা আইলের মতো আছে, ওইটা দিয়ে হেঁটে যাচ্ছে, দুই পাশে দুই সারি কবর, এবং অনেক কবর আছে, পুরনো পুরনো কবর আছে। এই সাইডে এসে আবার দেখা যাচ্ছে যে কিছু মানে অন্য খ্রিস্টান ধর্মীয় মানুষ আছে, তাদের কবর ওইখানে আছে। তো ওইটার পাশ দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। তো কবরস্থানের শেষ মাথায় চলে আসছে। কবরস্থানের শেষ মাথায় হচ্ছে গিয়ে নদী, এবং নদীটা কেমন জানি গাছপালা দিয়ে মানে ছড়ায় গেছে, এই অংশটা মানে ঝোপঝাড় দিয়ে ছড়ায় গেছে। একটা পাশ বেশ শেওলা খাওয়া, ওই জায়গায় চলে আসছে ওই জিনিসটা, মানে ওই যে তাকে ফলো করা করে ওইখানে নিয়ে আসছে কাছে। তো সে যখন হেঁটে চলে আসে, তার কিন্তু কোনো বোধ শক্তি নাই, বোধ শক্তি প্রায় নাই হয়ে গেছে সর্দার আলীর। সর্দার আলী যখন ওখানে আসছে নদীর কর্নারে, সে চোখে দেখতেছে যে কতগুলো কুমির শুয়ে আছে নদীর পাশে, 2-3টা কুমির শুয়ে আছে, মানে এলোমেলো ভাবে। একটা কুমির সামনের দিকে, আর একটা কুমির তার পেছে লেজের কাছে, আর তার পাশেও মনে কুমির আছে একটা, এরকম 2-3টা কুমির ওখানে শুয়ে আছে। তো সর্দার আলীর কিন্তু কুমির দেখে ভয় পাওয়ার কথা, কিন্তু সে কিন্তু ভয় পাচ্ছে না, সেখানে জানি তাকায় আছে, কুমিরের থেকে তার ডিস্টেন্সও খুব বেশি না, এবং সেই ধোঁয়ার কুণ্ডলীর মতো যে অবয়বটা তার থেকে একটু সামনে ছিল, যেটা তার আগে তার বাবার মতো লাগছিল তার কাছে। হঠাৎ করে সেই ধোঁয়ার যে অবয়বটা সেটা পেছন ফিরলো, তার দিকে তাকাইলো। সে তাকায়, সর্দারের সারা শরীর জমে গেল ভয়ে এবং ঠান্ডায়। সে দেখলো যে ওই যে ধোঁয়ার কুণ্ডলীর মতো একটা অবয়ব সেটা ঘুরছে, সেটা চোখ দুটো জ্বলতেছে, তার দিকে মাথা ফট করে ঘুরাইছে। ঘুরে 1 সেকেন্ডে তার কানের কাছে চলে আসলো, এসে তার কানের কাছে বিড়বিড় করে কি জানি বলল, এবং সর্দারের সারা শরীর জমে গেল। তার সেন্সটা মনে হলো আরো পা থেকে মাথায় উঠে আসতেছে, এবং তাকে ওই একটা কণ্ঠ বেশ মোলায়েম ভাবে বলল যে কুমিরে লাথি মার, কুমিরটার ঠিক মুখের উপর লাথি মার। এবং তার কাছে মনে হলো যে এটাই করতে হবে। সে পায়ে পায়ে ঠিক কুমিরটার কাছে চলে আসলো, এসে সে দ্রিম করে এক লাথি বসাই দিল কুমিরটার মুখে, এবং লাথি মারার সাথে সাথে দেখলো যে কুমিরের চোখের উপর থেকে একটা লিড মানে পর্দার মতো সরে গেল, কুমিরের চোখ দুইটা বেরোলো, জ্বলতেছে চোখ দুইটা অন্ধকারে, এবং তার দিকে খ্যাস করে একদম চলে আসলো খুব ফেরোসাস ভাবে, মুখ হা করে, মানে তা কামড়ায় ধরবে। 1 সেকেন্ডের মধ্যে কি যে হইলো, পিছনের কুমিরটা আবার এই কুমিরটার লেজ কামড়ায় ধরে টান দিল, এবং কুমিরটার সাথে সাথে মানে 1 সেকেন্ডে সে কিন্তু মানে 1 সেকেন্ডের মধ্যে সর্দার আলীকে কামড়ায় ফেলবে। এই সময় সে খ্যাস করে মুখটা ঘোরায় পিছনের কুমিরটার দিকে মুখ নিয়ে গেল কামড়াইতে, এবং 2টা কুমিরের মধ্যে মানে মারামারির মতো শুরু হলো। 2টা মানে ঝাপাঝাপি করতে করতে পানিতে পড়ে গেল। আর ওই সময় সর্দার আলীর মনে হলো সম্মিত ফিরল। হঠাৎ করে সে তাকায় দেখলো তার আশেপাশে কেউ নাই, খা খা করতেছে, এবং 2টা কুমির পানির মধ্যে প্রচন্ড এরকম কামড়াকামড়ি করতে করতে নেমে গেল। সর্দার আলীর সাথে সাথে ওখান থেকে ঝেড়ে দৌড় দিল, মানে তার মাথার মধ্যে আর কিছু নেই, সে দৌড় দিছে। দৌড় দিয়ে সে চিন্তা করতেছে আমি কোথায়, তখন সে চিন্তা করছে আমি কবরস্থানে। আর সে দৌড়াইতেছে, মানে একদম ঝেড়ে দৌড়াইতেছে কবরস্থানের ভিতর দিয়ে, এবং সে তখন টের পাইলো তার পিছনে কি একজন ছুটে আসতেছে, মানে একদম মানে কবরস্থানে যে শুকনা পাতা পুতা সব মানে তোলপাড় করে সরাই দিয়ে কিছু একটা আসতেছে। সর্দার আলী 1 সেকেন্ডের জন্য পিছে তাকায়, দেখলো যে একটা বড় সাপ এরকম মাথা উঁচা করে তার দিকে আসতেছে, সেটা ফনাটা মাটি থেকে 1-1.5 ফিট উপরে হবে এরকম আসতেছে, এবং চোখ দুটা জ্বলতেছে। সর্দার আলী ঝেড়ে দৌড়াইছে, মানে তার আসলে কোনো মানে সেন্সই নাই, সে দৌড়াচ্ছে। এই সময় সে দেখলো যে মানে তার নাম ধরে চিৎকার করতেছে কে জানি, এবং বলতে দুলাভাই দুলাভাই, হাতে একটা লাঠি, হাতে হারিকেন নিয়ে লাঠি নিয়ে দুলাভাই দুলাভাই করতেছে রাস্তার মধ্যে। তো সে দৌড় দিয়ে তার সে বুঝতে পারছে এটা তার শালা। তো তার শালার নাম ধরে সে ডাকতে মানে শালাকে ডাকতে শফিক আমার বাচ্চা বলে ডাকতে সে দৌড় দিয়ে এসে একদম সেই শালার গায়ের উপর পড়লো। শালা বললো কি হয়েছে আপনার, তাড়াতাড়ি ধরছে, তাহলে শরীর ঠান্ডা। শালা লাঠি নিয়ে তাকাইছে দিকে, দেখে না কিচ্ছু নাই আশেপাশে। সে বলতো সাপ আমার সাপ ধরলো কিচ্ছু নাই। তো শালা বললো দুলাভাই কি হয়েছে আপনার, ঠান্ডা হন, আসেন। তো বাসায় নিয়ে আসছে, তাকে ধরে বাসায় এনে দেখে তার স্ত্রী কাঁদতেছে গেটের সামনে বসে, কি হয়েছে। তো এখানে বাসায় ঢুকাইলো তাকে, বাসায় ঢুকায় তাড়াতাড়ি তার স্ত্রী মানে বললো কি হয়েছে আপনার, সারা শরীর ঠান্ডা, মানে একদম সে উদ্ভ্রান্তের মতো আচরণ করতেছে সর্দার আলী।
তো তাকে লেপ দিয়ে চেপে ধরলো তার স্ত্রী, এবং তার শালাও চেপে ধরলো পাশ থেকে, এবং তাকে এনে বসাইলো খাটের মধ্যে। অনেকক্ষণ তাকে এভাবে ধরে রাখার পর তার শরীরের এই কাঁপাকাঁপিটা একটু বন্ধ হলো। তাকে জিজ্ঞেস করছে তার স্ত্রী কি হয়েছে, তো সে কোনো উত্তর দিতে পারতেছে না। তো তার স্ত্রী তাকে দোয়া পড়ে পড়ে ফু দিতেছে, দোয়া পড়ে পড়ে ফু দিতেছে, তার মন খুব খারাপ, কান্নাকাটি করতেছে। তো যাই হোক, এরকম থাকতে থাকতে এক সময় দেখা গেল যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো আজান দিছে, আজান দেওয়ার পর মোটামুটি শান্ত হয়ে গেছে আরো, সর্দার আলী শান্ত হয়েছে। তো তার শালা বলল যে আপা আসলে কি হয়েছিল কে জানে, তো এখন শুইতে দাও। আর আমি দেখি আরে এরা বাইরে কেন গেছে এবং বাইরে আগেও কেন গেছে দেখতে হইব। সকালবেলা মসজিদে যাই, দেখি ওখানে হুজুরে নিয়ে আসি, কিছু একটা করা যায় কিনা। তো তার স্ত্রী বললো আচ্ছা তুই যা, নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়। তো তার শালা চলে গেল বাসার থেকে মসজিদের উদ্দেশ্যে, যেহেতু ফজর আজান দিছে। আর তার স্ত্রী তাকে লেপ দিয়ে পেঁচায় তাড়াতাড়ি তার সাথে শুয়ে থাকলো, ধরে থাকে। তো এই সময় অনেকক্ষণ পার হয়েছে। এরপর দেখা গেল যে আলো ফুটছে আকাশে। এই সময় হুজুর আসলো, তার শালা হুজুরকে নিয়ে ঢুকলো, বললো যে এরকম এরকম। হুজুরকে বলছে ওইখানেই, হুজুর শোনার পরই আসছে। তো তখন এই সর্দার আলীর স্ত্রী বললো যে সে এরকম গত রাত্রে এরকম বেরিয়েছিল, আর এরকম এরকম হঠাৎ করে কি জানি। তো তখন হুজুর এখান থেকে বসে বসে তার মতো তিনি মুরাকাবা করলেন কিছুক্ষণ বসে বসে তিনি চিন্তা করলেন, দোয়া পড়লেন। তারপর বললেন যে আপনাদের বাড়িতে এখানে কেউ চালান করছে, কিছু একটা চালান করছে, এই মেয়ে চালানের জন্য হয়েছে। তখন বললো যে হ্যাঁ আমি তো মনে করছি। তার স্ত্রী বলে যে আমি এরকম হঠাৎ করে তার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয় না, হঠাৎ করে হয়েছে সেদিনকে এরকম। তো বলে যে আপনাদের উপরে এখানে শয়তানি নজর পড়ছে, আর তারপরে আপনাদের উপর কিছু চালান করা হয়েছে। যাই হোক, তো হুজুর দোয়া দরুদ পড়ে ফু দেয়, পড়া তেল দিয়ে দেয়, এবং বলে যে তাকে আপনারা গরম পানি দেন, গরম পানির সাথে এই পড়া পানি দিয়ে তাকে গোসল করাইতে হবে। গোসল করানোর পরে দেখি কি হয়। এবং এটাই করা হয়। হুজুর ওই গরম পানি এনে দেয় তারা, কোনো আনার পরে হুজুর এবং হুজুরের সাথে ওরা অ্যাসিস্ট্যান্টকে খবর দিয়ে এনে তাকে গোসল করায়। সেই গরম পানি দিয়ে গোসল করানোর পরে বসায় হুজুর ওখানে রুকাইয়া করে, দিনের বেলায় রুকাইয়া করে হুজুর বের করে যে এই বাড়ির মধ্যে কোথাও কিছু একটা প্রথা আছে, এবং সেখান থেকে খুঁজে ওই হুজুরের অ্যাসিস্ট্যান্টটাই বের করে ঘরের মধ্যে ওই যে সেই রোমশিটা বের করে বলে যে এই জিনিসটা। তো হুজুর বলে যেটাকে তো ওইভাবে ডিস্ট্রয় করা যাবে না, এটা যেহেতু তার উপরে কোনো একটা জিনিস করছে মন্ত্র, এটারে দেখা যাক কি করা যায়, পরে ব্যবস্থা করতেছি। কাগজে পেঁচায় তারা উঠায় নেয়, আর সর্দার আলীকে দোয়া দরুদ পড়ে দেয়, বলে যে আপনাদের এখানে যেহেতু চালান করছে, একে কিন্তু সহজে যাওয়া আসা করতে দিয়েন না, কারোর সাথে যেন না মিশে, কাছের মানুষই করছে, যে বুঝতে গেছে কেউ কাছের মানুষই করছে আপনাদের, তার কোনো জিনিস নিয়ে খারাপ কিছু করছে এখানে। আর বলতেছে যে আপনি বা তাকে এরকম ছেড়ে গেছিলেন কেন? তখন বলে কি যে হয়েছিল আমার মাথাও ঠিক নাই, আমি রাত্রেবেলা বাসায় গেছি পরদিন, হঠাৎ আমার তার জন্য মায়া লাগলো, মনে হলো যে লোকটা এরকম রাত্রেবেলা সিনকে বাইরে গেছিল, আবার কি হয়। তা আমি তখন আমার ভাইরে বলছি যে না, আমি যখন নামাজ পড়তে গেছি তখন এশার নামাজ, তখন মনে হয়েছে। তো তখন আমি আমার ভাইরে বললাম না, আমার এক্ষুনি আমার বাসায় নিয়ে চল। তো তখন আমার ভাই বলছে এত রাত বলছে হ্যাঁ করে নিয়ে যাবি। তখন আমার ভাইরে নিয়ে আসছি, আইসা বাসায় দেখি সে নাই, বাসার থেকে এরকম। তখন আমার ভাইরে পাঠাইছি, ভাই দিয়ে খুঁজে পাইছে তার ওইখানে। তখন বলেই তো তাকে নিয়ে যায় মেরে ফেলাইতো আর কি। তো যাই হোক, তো সর্দার আলীকে তখন জিজ্ঞেস করে, সর্দার আলী তখন কিন্তু মোটামুটি একটু হুশ আসছে, তাকে জিজ্ঞেস করে, হুশ আসছে সে নর্মাল সেন্সে আসছে, জিজ্ঞেস করে কি হয়েছিল। তো সে তখন বলে যে আমি আমার বাপের ডাক শুনছি, এরকম ডেকে নিয়েছে। তখন ওই যে বলে ওই যে তারে চালান করছিল, চালান দিয়ে এরকম করছে, সেই দান কে করছে এটা তার বলতে পারতেছি না, বাট তাকে কেউ একজন করছে, এবং এটা করতে যায় তার এখানে যে পুঁতা থিয়ে গেছে, তার কিছু নিয়ে গেছে। তো তখন সর্দার আলীর স্ত্রী সন্দেহ হয় ল্যাংচাকে। তো সে এখন সন্দেহ হলে কি হবে, সে তার বলতে পারে না কিছু, সে বলে যে আচ্ছা। তো তখন ওই হুজুর বলে যে আপাতত তাকে কারোর সাথে আর মিশতে দিয়েন না, এরকম কিছুদিন সে এরকম থাক, দোয়া দরুদ পড়েন, সবসময় এই আমল করবেন, আমলগুলা দেয়, আর বাসার থেকে বাড়িতে দিয়েন না, নিজের মতো কাজ করুক, এই। আর এই হলো ঘটনা। তো এইগুলো বলে টলে হুজুর বিদায় নেয়, আর সর্দার আলী এরকম সাবধানে থাকা শুরু করে। এদিকে ল্যাংচার যেটা হয়, ল্যাংচা তো ওই দিন তারপর ঘুমাইছিল, পরদিন উঠে এবং তার বাসাতে হঠাৎ করে তার মায়ের সাথে তার স্ত্রীর ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটিতে তার স্ত্রী তার বাড়িতে যায়, তার বাপকে বলে যে আমার জামাই যেহেতু কিছু করে না, জামাইকে টাকা পয়সা দিতে হবে, এবং ল্যাংচাও এটা চাইতো আর কি। তো তখন তার স্ত্রী তার বাড়ির থেকে ল্যাংচার জন্য 1 লক্ষ টাকা নিয়ে আসে। তো এটা কারণ কি, ল্যাংচা ওখানে নৌকা কিনবে কিনা, সেটা দিয়ে সে মাল পরিবহন করবে। তো ওই সময় 1 লক্ষ টাকা দিয়ে বেশ বড় ভালো জিনিস পাওয়া যেত।
তো সেই টাকা তার স্ত্রী এনে দেয় ল্যাংচাকে এনে দেওয়ার পরে ল্যাংচা করে কি সেই টাকা নিয়ে রওনা দেয় আর কি, সেই নৌকার বায়না দিবে আর কি। তো যে তার কথা হলো যে সে ওখানে লঞ্চে উঠবে সকালবেলা, সে লঞ্চে উঠতে যেয়ে ল্যাংচা নাকি লঞ্চ থেকে পড়ে যায়, পা পিছলায়, পড়ে তার পা পুরা ভেঙে যায় এবং সেই টাকাটা হাত থেকে ছুটে পানির তলে চলে যায়। হাতে একটা পোটলার মধ্যে ছিল, পোটলা পানির তলে, তার পা যায় ভেঙে। তাহলে মানুষজন উদ্ধার করে বাড়ি নিয়ে আসে এবং বাড়ি নিয়ে আসার পরে সে তো খুব খারাপ অবস্থা। এদিকে ল্যাংচার বউ ল্যাংচারে যে খুব পছন্দ করতো তা না, যখন দেখছে যে স্বামী তার বাপের বাড়ির থেকে না টাকাটাও মানে এরকম মানে হারায় ফেলছে, তো বাসায় তো অনেক কি করবে, সে রাগ করে তার বাড়িতে চলে যায় এবং আর ফেরত আসবে না তাই বলে দেয়। তো ল্যাংচা অনেক কষ্টে থাকে, তার পা ঠিক হইতে তো বেশ টাইম লাগে। তো ল্যাংচা তখন মানে খুব মন খারাপ একদিন। তো সে তাদের ওইখানে একজন বড় এরকম পীর সাহেব ছিল, তার কাছে যায় দেখা করতে, বলে যে আমারে এরকম এরকম আমার অসুস্থতা, আমার এরকম বউ চলে গেছে, আমার এরকম এরকম সমস্যা, আমারে সাহায্য করেন, আমার একটু দোয়া দুরুদ দেন বা আমার আমল দেন, কিছু করেন আপনি। তো তখন ওই যে পীর সাহেব ছিল তাকে দেখেই বলে যে তুমি তো একটা দুষ্ট লোক, তোমার মনের মধ্যে হিংসা ভরা, তোমার মন পরিষ্কার না, পরিষ্কার মন যাদের না তাদের কিচ্ছু হয় না, তোমার মনে শুধু হিংসা। তো কারণ পীর সাহেবের কাছে নাকি সবাই বলছে যে ওনার কাছে অনেক ওনার জিন মুরিদ ছিল আর কি। বলে যে তুমি তোমার বন্ধুরা ক্ষতি করছিলা না? তখন ল্যাংচা চুপ করে থাকে, বলে তোমার তো নাই, মানে এরকম ভাবে হবে না, তুমি তওবা করতে থাকো আর তোমার বন্ধুর কাছ থেকে যদি মাফ নিতে পারো তাহলে তোমার এই যে সমস্যাগুলো যদি আল্লাহ কাটায় দেয়, নাহলে কিন্তু জীবনে এই হবে না। আর মন পরিষ্কার করো, এই কালা মনের মানুষের কোনো কিছু হয় না পৃথিবীতে, এছাড়া তোমার আর কিছুই দেওয়ার মতো নাই, বলে পীর সাহেব তাকে বিদায় দেয়। তো ল্যাংচা মন খারাপ করে আস্তে আস্তে আসে, সে তখন ঠিক মতো হাঁটতেও পারে না, একটু কোড়ায় হাঁটতো। তো সে চিন্তা করে, তার মনের মধ্যে একটা ডিপেন্ডেন্সি আসে যে আমি যে কাজটা করছিলাম আমার বন্ধুর সাথে ঠিক করি নাই, বন্ধুর খবরও তো অনেকদিন নেই। এদিকে কিন্তু এই সর্দার আলী মাঝে মাঝে ভাবে যে ল্যাংচা কই, ল্যাংচার কোনো খবর নাই। সে শুনছে টুকিটাকি যে ল্যাংচার বউ চলে গেছে এরকম। তো যাই হোক, ল্যাংচা আসে সর্দার আলীর কাছে, আসে একদিন এরকম করে এসে সে ক্ষমা চায় সর্দার আলীর, মানে একেবারে পা ধরে ক্ষমা চায়, বলে দোস্ত আমার তুই মাফ করে দে, আমি তোর সাথে ক্ষতি করছিলাম, তোরে আমি এরকমই করছিলাম, তুই আমার মাফ করে দে। তো সর্দার আলী প্রথমে একটু রাগ উঠলেও পরবর্তীতে ল্যাংচার অবস্থা দেখে তার খুব মায়া হয় এবং সে ল্যাংচাকে মাফ করে দেয়, বলে যা মাফ করে দিছি, তুই তওবা কর আর কখনো এরকম করিস না কারো লগে, এগুলো বলে। তো ল্যাংচাও মন থেকে একটু শান্তি পায় এবং সে আল্লাহর কাছে মাফ চাই, রিপেন্ডেন্ট হয় ল্যাংচা। আর সর্দার আলীর কাছেও যে মাফ চায়, সর্দার আলী তাকে মাফ করে দিছে। আস্তে ধীরে এই সর্দার আলী এবং তার বন্ধু আতা, এরা দুইজন যে ল্যাংচার স্ত্রীকে বুঝায় শুনে তার বাড়ির থেকে তাকে এনে দেয় এবং সর্দার আলী ল্যাংচা মিলেই তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেয়, টুকিটাকি সে ব্যবসা করে খেতে পারে। একসময় ল্যাংচারও পা ঠিক হয় এবং ল্যাংচাও নাকি আস্তে ধীরে ভালো মানুষ হয়ে যায়। তো এই ছিল ঘটনা মনিরুল খন্দকারের পাঠানো তার ফুপু বাড়ির, এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আপনারা অনেকে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ঘটনা শুনতে চান, তো এই একটা ঘটনা যেটা পেলাম মোটামুটি বেশ দীর্ঘ ঘটনা হলো, বাট এটার মধ্যে শিক্ষণীয় ব্যাপার আছে। আমি সাধারণত এরকম ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করি না। শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে হিংসায় পড়ে কারো ক্ষতি করতে হয় না কখনো। যার যার জীবন, যার যার আমল, যার যার সম্পদ তাকে সৃষ্টিকর্তা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রোভাইড করছেন। আপনাকে যা প্রোভাইড করছেন আল্লাহ সেটা আপনাকে প্রোভাইড করছেন, তাকে যেটা করছে তাকে দিচ্ছে। তো সুতরাং কারোটাই হিংসা করতে হয় না, নিজের মতো থাকতে হয়, এবং হিংসা করে কোনো লাভ হয় না, পরবর্তীতে ক্ষতি হয়। আল্লাহ তাআলা আপনাকে ক্ষতির দিকেই ধাবিত করেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিত্যমারি লালমিয়ার থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন সুমন। আর সুমনের বাড়ি হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়। তো রাসেল ভাই সম্ভবত কারণে তার গ্রামের নামটা বলা যাচ্ছে না, তিনি আমাকে তার গ্রামের নামটা বলতে মানা করেছেন। তো রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে। ঘটনাটা ঘটেছিল সুমন ভাইয়ের বাবার সাথে। তো তিনি তার বাবার কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন। তো সুমন ভাইয়ের বাবা তখন রাজশাহীর এক আম বাগানের পাহারাদার হিসেবে কাজ করতেন। রাজশাহীর ওই দিকটায় মাইলের পর মাইল শুধু আম বাগান। তো ওনার কাজ ছিল রাত জেগে বাগানের এক কোনায় ছোট্ট একটা মাচার ওপর বসে থাকা, যাতে চোর বা শেয়াল, আসলে অনেক সময় গাছগুলো নিচু প্রকৃতির হয়, মানে হেলে যায়, তো সেই গাছগুলোর আম নষ্ট করে শিয়াল। আবার অনেক সময়
প্রচুর পরিমাণ মানুষ আম চুরি করে। তো আসলে ওই রকম মাচার মধ্যে তিনি বসে থাকেন যাতে করে তিনি চোর বা শিয়ালদের আসলে তাড়াতে পারেন। তো ঘটনার দিন ছিল একটা অন্ধকার রাত। সেদিন আসলে চাঁদ তেমন ছিল না, হালকা আভা ছিল। তো মোটামুটি ঘুটঘুরে অন্ধকার বলা যায়। তো সুমন ভাইয়ের বাবা মাচার উপর বসে ঝিমাচ্ছিলেন। তিনি যেহেতু এক নাগারে প্রতিদিন আসলে যারা রাত পাহারা দেন, আসলে তারা বাগান পাহারা দেন, তারা আসলে জানেন যে এটা পাহাড় এককভাবে থেকে পাহারা দেওয়া কতটা বিরক্তকর। তো তিনি ঝিমাচ্ছিলেন। তো রাত তখন 2টার বেশি হবে। হঠাৎ ওনার কানে এলো কেউ একজন বাগানের শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, খসখস একটা শব্দ হচ্ছে। তো তিনি ভাবলেন হয়তো কোনো চোর এসেছে। তিনি তার হাতে টর্চ লাইটটা জ্বালিয়ে চারদিকে মারলেন, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। তো শব্দটা সাথে সাথে বন্ধ হয়ে গেল যখন তিনি লাইট মেরেছিলেন। তো তিনি আবার যখন কোনো কিছু দেখলেন না, তো তিনি আবার পুনরায় ঝিমাতে শুরু করলেন। ঠিক 5 মিনিট পর এবার মাচার শব্দটা মাচার একদম নিচ থেকে আসতে শুরু করলো। তিনি যেখানে বসে আছেন ঠিক কাছাকাছি জায়গা থেকে একটা শব্দ আসতে শুরু করলো। মনে হলো যে কেউ মাচার খুঁটির ধারেই শব্দ করতেছে। তো তিনি মোটামুটি ভয় পেয়ে তিনি নিচে লাইট মারলেন এবং দেখলেন যে একটা মানুষ মাচার নিচে বসে আছে। মানুষটার গায়ে একটা ময়লা ফতুয়া আর মাথায় এক ঝাঁকড়া চুল। তো সুমন ভাইয়ের বাবা ভাবলেন যে হয়তো কোনো পাগল হয়তো আশ্রয় নেওয়ার জন্য এখানে এসেছে। তো সুমন ভাইয়ের বাবা বললেন যে কে রে তুই এখানে কি করিস? হ্যাঁ, পাগলকে যে আসলে মানুষ যেভাবে সম্বোধন করে তুই তাকে যেভাবে ওইভাবে তিনিও সম্বোধন করলেন। তো সেই লোকটা কোনো কথা বললো না, শুধু মুখটা উপরের দিকে তুললো। তো টর্চের আলোয় সুমন ভাইয়ের বাবা দেখলেন লোকটার চোখের মণি দুটো একদম সাদা, যেখানে আসলে কালো অংশটা নেই বলে চলে। আর লোকটার দাঁত বের করে এমনভাবে হাসছে যা দেখে ওনার খুবই ভয় লাগলো। তো লোকটা হঠাৎ করে ওনার দিকে হাতটা বাড়িয়ে দিল। তো ওনার মনে হলো যে লোকটার হাত অস্বাভাবিকভাবে লম্বা হয়ে তার দিকে মাথা পর্যন্ত চলে আসতেছে। তো সুমন ভাইয়ের বাবা দেখলেন যে সেই লোকটা হাতটা মাচার খুঁটি বিয়ে ওনার দিকে উঠে আসছে। তিনি তো ভয়ে কুকুরে মাচার এক কোণায় চলে গেলেন এবং লোকটা হাতটা সাধারণ মানুষের মতো ছিল না আসলে। আঙুলগুলো ছিল অনেক লম্বা আর নখগুলো দেখতে ছিল পশু পাখির মতো ধারালো। তো সুমন ভাইয়ের বাবা চিৎকার করতে চাইলেন, কিন্তু ওনার মনে হলো যে উনি যে চিৎকার করছেন কোনো আওয়াজ বেরোচ্ছে না। তিনি দেখলেন যে লোকটা মাচার নিচে খুব ধীরে লয়ে বলতে লাগলো, তোর ব্যাগে কি আছে আমাকে দে, আমি অনেকদিন কিছু খাই না। তো সুমন ভাইয়ের বাবার কাছে রাতে খাওয়ার জন্য কয়েকটা রুটি আর একটু গুড় ছিল। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ব্যাগটা তিনি মাচার নিচে ফেলে দিলেন। তো ব্যাগটা নিচে পড়ার সাথে সাথে সেই হাড় কাঁপানো খসখস শব্দটা আবার শুরু হলো। তিনি এবার টর্চ মেরে দেখলেন লোকটা ব্যাগটা হাতে নিয়ে খুলছে না, বরং মুখ দিয়ে ব্যাগটা ছিঁড়ে ফেলতেছে। তো নর্মালি মানুষের আচরণ হচ্ছে যে তারা মানুষের মতো আচরণ করে, যে হাত দিয়ে খুলে ভিতরে কি আছে সেটা সুন্দরভাবে দেখে। কিন্তু এখানে সুমন ভাইয়ের বাবা দেখতেছেন যে সেই লোকটা হাত দিয়ে না খুলে তার মুখ দিয়ে সেই ব্যাগটাকে ছিঁড়ার চেষ্টা করতেছে। নর্মালি জন্তু পশুরা যেরকম করে আসলে তারা খোলে না, ওই মুখ দিয়ে ছিঁড়ার চেষ্টা করে, ঠিক সেই রকমভাবে তিনি সেই লোকটা আর কি ব্যাগটা ছিঁড়ে ফেলতেছে। তো সুমন ভাইয়ের বাবা সেই মুহূর্তে আমবাগানের চারপাশ থেকে তিনি তার লাইটের আলোতে দেখেন যে অনেকগুলো ছায়া তার মাথার দিকে আস্তে 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 আসে। তো তার কাছে মনে হচ্ছিল যে আমবাগানের অন্ধকার থেকে যেন অনেকগুলো মানুষ একই ভঙ্গিতে পা টেনে টেনে ওনার মাথার দিকে আসতেছে। তো সুমন ভাইয়ের বাবা বুঝলেন যে এগুলো কোনো মানুষ নয়। তো তিনি এনার গলার কাছে থাকা একটা তসবি ছিল, তো তিনি সেই তসবিটা হাতের মধ্যে মুঠো করে নিয়ে শক্ত করে ধরলেন এবং তিনি যত দোয়া দরুদ আছে জানেন, যেগুলো তিনি জানেন সেগুলো তিনি পড়তে শুরু করলেন। তো যখনই পড়তে শুরু করলেন তো ওনার কাছে মনে হয়েছিল যে
দূরের ওই ছায়াগুলো যেন একটা করে আর্তনাদ করতেছে, একটু হালকা আর্তনাদ করতেছে, জোরে না, একটু হালকা। তো তো এটা কিছুক্ষণ চলতে থাকলো। এক সময় সুমন ভাইয়ের বাবা অনুভব করলেন যে তার মাথাটা যেন প্রচন্ড পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং সেই ঠান্ডার কারণে সুমন ভাইয়ের বাবার পাগুলোও যেন, যেহেতু তিনি এখানে বসেছিলেন, তার কাছে মনে হয়েছিল যে পাগুলোও যেন প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি প্রচন্ড পরিমাণ ঠান্ডা অনুভব করতেছেন, অথচ এটা শীতকাল ছিল না। তো কি করবেন তিনি কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারতেছেন না। তো এক সময় তিনি দেখেন যে সেই ছায়াগুলো তার একদম মাথার কাছাকাছি চলে এসেছে, এবং সেই ছায়াগুলো সেই পাগলটার মতোই দেখতে। তো তাদের চোখগুলো ছিল সাদা প্রকৃতির, এবং এগুলো যখন তিনি লাইট মেরে চতুর্দিকে দেখতেছেন, তিনি তার জ্ঞান আসলে হারিয়ে ফেলেন। তিনি আর তার জ্ঞান ধরে রাখতে পারেননি, সেখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো ওনার যখন জ্ঞান ফেরে, তো উনি তখন দেখেন যে সুমন ভাইয়ের বাবা খুবই অবাক হন, কারণ তার সাথে থাকা ব্যাগটা, সেই ব্যাগটা তার সাথেই আছে, কিন্তু সেই ব্যাগটার মধ্যে খাবারগুলো শুধু নেই। এবং যখন তিনি লাইট দিয়ে আশেপাশে তাকান, দেখেন যে সেই ছায়াগুলো বা সেই পাগল লোকটার কোনো অস্তিত্ব এখন নেই, কিন্তু ফাঁকতে আর কি তার যে খাবারগুলো তিনি নিয়ে এসেছিলেন বাসায় থেকে, যেগুলো খাওয়ার জন্য, সেই খাবারগুলো নাই। তো রাসেল ভাই এখানে আসলে ওই যে তিনি যতক্ষণ পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিলেন, তো তিনি যখন চিন্তা করলেন যে আচ্ছা আমি কতক্ষণ পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিলাম, যখন তিনি তার হাতে থাকা হাত দুটার দিকে লক্ষ্য করলেন, দেখলেন যে প্রায় ফজর হওয়ার সময় এসেছে, মানে কিছুক্ষণ পর আজান দেবে এরকম একটা মুহূর্ত। আসলে তিনি প্রায় 3 ঘন্টা ধরে তিনি আসলে অজ্ঞান অবস্থায় ছিলেন। তো তিনি আর সেখানে একমাত্র দেরি না করে সেই বাগানের পার্শ্ববর্তী একটা মসজিদে তিনি যান। তিনি যেতে যেতে সেই মসজিদে আজান দেওয়া শুরু হয়, মানে যারা মুয়াজ্জিন ফজরের আজান দেন, এবং তিনি সেই মসজিদে যান এবং যাওয়ার পর সকালের নামাজ আদায় করেন। রাসেল ভাই নর্মালি আসলে সুমন ভাইয়ের বাবা নামাজ পড়েন না, তো ওনার ওই জায়গার থেকে, যেহেতু ওনার বাসাটাও অনেক দূরে, বাসা যাওয়াও সম্ভব না, তো তিনি আসলে ওই সকালের নামাজটা মসজিদে যেয়ে পড়েন, যেহেতু মসজিদটা কাছাকাছি। তো নামাজ পড়ার পর তার কাছে মনে হয় যে তার শরীরটা অনেক হালকা হয়ে গেছে, একদম স্বাভাবিক। তো এরপরে তিনি নামাজ পড়া শেষে হুজুরের সাথে, ওখানকার যে মুয়াজ্জিন আছে তার সাথে তিনি কথা বলেন এবং বলেন যে হুজুর এরকম এরকম রাতে আমার সাথে ঘটনা ঘটেছে, তো আপনি কিছু একটা পরামর্শ বা কিছু একটা দেন। তো সেই হুজুর যখন ওনাকে পরীক্ষা করলো, তো দেখলো যে উনি আসলে খুবই ভয়ের মধ্যে আছেন, যেহেতু গত রাত্রে এরকম একটা ঘটনা ঘটেছে। পরে তো সেই হুজুর আর কি তাকে একটা পানি পড়া দেন, ওখানে বললেন যে আপনি একটা বোতল নিয়ে আসেন, আমি আপনাকে পানি পড়া দিচ্ছি। তো পরে সুমন ভাই বাবা একটা বোতল নিয়ে আসেন এবং ওনাকে একটা পানি পড়া দেওয়া হয়। তো বলেন যে আপনি হলো ডিউটি করার আগে এখানকার একটু পানি, আপনার খাবার পানির সাথে মিক্সার করে খেয়ে তারপরে হলো আপনি ডিউটিতে যায়েন, সমস্যা হবে না। তো রাসেল ভাই উনি যেভাবে বলেছেন, ও দেখা যায় সুমন ভাইয়ের বাবা ওইভাবেই কাজ করেছেন। তো উনি ডিউটিতে যাওয়ার আগে এই খাওয়ার পানির সাথে মিক্সার করে তিনি পানি খেয়ে তো ডিউটিতে যেতেন। তো রাসেল ভাই এরপর থেকে আসলে ওনার সাথে এই ধরনের ঘটনাগুলো আর ঘটেনি। রাসেল ভাই যদিও জানি যে এটা আসলে অত ভৌতিক একটা ঘটনা না, কিন্তু আমার কাছে ঘটনাটা ভালো লেগেছে। তো যারা আসলে রাত বিরাতে পাহারা দেন, তো তারা আসলে এই জিনিসটা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে একা একা পাহারা দেওয়া কতটা ভয়ঙ্কর। তো রাসেল ভাই এটা ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক
কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।